বুঝছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবায়ের চলে আসলাম নতুন আরো একটি লাইভ ক্লাসে, এবং গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা পরিণতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে যে এমসিকিউ সেই এমসিকিউ গুলো সলভ করব। এবং আমি বিশ্বাস করি যে এই দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা এটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এবং এই অধ্যায়ের যদি তুমি আজকে আমার সাথে এমসিকিউ গুলো সলভ করো, ইনশাল্লাহ এখান থেকে তোমার বোর্ড পরীক্ষা এমসিকিউ এবং এবং যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের এখান থেকে অনেকগুলো অনেকটা প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমরা যারা এসএসসি 25 এবং 26 ব্যাচ, তোমরা যারা এই অধ্যায়টা অলরেডি পড়ে ফেলছো, তোমরা কিন্তু চাইলে আমার সাথে এই এমসিকিউ গুলো সলভ করে ফেলতে পারো। এবং আমি এতটুকু বলতে পারি যে আজকের ক্লাসটা যারা এমসিকিউ সলভ করবে এবং ব্যাখ্যাগুলো আমার কাছ থেকে নিতে পারবে, তারা কিন্তু এসএসসি পরীক্ষা এবং এডমিশন দুই জায়গাতেই অনেক অনেক ভালো করবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে তোমরা একটু জানিয়ে দাও কারা কারা আমার সাথে যুক্ত আছো এসএসসি 25 এবং 26 ব্যাচ, এবং সবাই ক্লাসটা শেয়ার করে দাও। পাশাপাশি একটু তোমরা আমাকে জানাও যে তোমরা কোন কলেজ থেকে যুক্ত আছো। ঠিক আছে, আমি একটু দেখতে চাই, যেহেতু তোমাদের সাথে আমাদের পরিচিতি পর্ব হচ্ছে এবং খুব দ্রুতই আমরা এসএসসি 25-26 এর জন্য অনেকগুলো ফ্রি ক্লাস দিব। এবং তোমরা আমাকে জানাও যে তোমরা কোন ফ্রি ক্লাসগুলো চাও, তোমাদের কোন সাবজেক্টের ফ্রি ক্লাস বেশি বেশি দরকার। আর আমাদের ক্লাসগুলো করলে তুমি অল্প সময়ে একটা অধ্যায়ের পুরোপুরি বিস্তারিত কিন্তু ধারণা লাভ করতে পারবে। যেখানে তুমি একটা অধ্যায় পড়লে অনেক সময় লাগতে পারে বা আলসেমি করে আসলে আমাদের নিজেদের পড়া হয় না, সেই জায়গাটা আমরা তোমাকে খুবই ছোট ছোট করে অনেক বিস্তারিত তথ্য কিন্তু পড়াই দিতে পারবো। ঠিক আছে, ওকে, আমি একটু দেখতে চাই কে কে আমার সাথে যুক্ত আছো এবং ক্লাসটা করতেছো আমার সাথে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম শাহিনুর আহমেদ। আচ্ছা, সবাই সবাই ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি অনেকে আমার সাথে যুক্ত হয়ে গেছে। এবার তোমরা একটু কোশ্চেন গুলো সলভ করে ফেলো। খুবই হাই ভোল্টেজ এমসিকিউর কোশ্চেন গুলো এখানে দেওয়া আছে, এবং আমি বিশ্বাস করি এখান থেকে তোমাদের ইনশাল্লাহ কমন পড়বে। তো সবাই একটু দ্রুত করে অ্যান্সার করে ফেলো। ওকে, হ্যাঁ এসএসসি 26 আছে। হ্যাঁ, আমাকে একটু জানাইও তোমরা কে কোন জায়গা থেকে আসছো এবং কোন কলেজ। আচ্ছা, আমি সলভ করে দিচ্ছি, তোমরা দেখো। তো তোমরা চাইলে নিজেরাও সলভ করতে পারো। আমাকে সলভ করে তোমরা লিখে দিবা, এখানে লিখে দিবা, যেমন 1-এর 2, 1-এর ক, 1-এর খ, এরকম লিখে দিবা। তাহলে আমি তোমাদেরটা দেখতে পারবো। ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি এসএসসি 25 তানিয়া খান। ওকে, তো তোমরা দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? শুধু তোমার এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে তোমার একটু আইডিয়া দরকার। ঠিক আছে, একটু আইডিয়া দরকার। প্রথমত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই যে দেখো ব্রিটিশ, এটা দেখলে তুমি বুঝতে পারতেছো যে ব্রিটিশ মানে এটা কি, এটা ব্রিটেনের বা ইংল্যান্ডের। ঠিক আছে, অর্থাৎ ইংরেজরা 1600 সালে, কত সালে মনে রাখো ভাইয়ারা, ইংরেজরা 1600 সালে 218 জন বণিক নিয়ে, অর্থাৎ একটা বণিক সংঘ, বণিক মানে কি, যারা ব্যবসায়ী, বণিক মানে ব্যবসায়ী, যারা বণিক, তারা 218 জন সদস্য নিয়ে তারা এই 1600 সালে একটা তারা একটা কোম্পানি গঠন করে, যেটার নাম হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখন কথা একই পাশে ব্রিটিশ আবার একই পাশে ইস্ট ইন্ডিয়া কেন? একই পাশে ইস্ট ইন্ডিয়া কেন? কারণ ব্রিটিশরা যখন এই ভারতীয় উপমহাদেশে আসে, ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যেটাকে আমরা ভারত উপমহাদেশ বলি, এই উপমহাদেশে যখন আসে, কেন আসে? তাদের তো একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া তো আসে নাই। তাহলে তুমি এটাও জেনে রাখবা যে তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ভারতে ব্যবসা বাণিজ্য করা, ভারতে ব্যবসা বাণিজ্য পরিচালনা। তাহলে এই যে আমি তোমাকে তিনটা মাত্র ইনফরমেশন দিয়েছি, এই তিনটা ইনফরমেশন দিয়ে তুমি তোমার পরীক্ষার খাতায় 10টা বাক্য লিখতে পারবা, এবং এই তিনটা ইনফরমেশন দিয়ে তুমি গ নাম্বার একটা প্রশ্নের
সলভ করে ফেলতে পারবা। কিভাবে? কারণ ওইখানে তোমার উদ্দীপকে তোমাকে বলে দিতে পারে যে অমুক অমুক নামে একটা, ধরো আইডিকেশন নামে একটা কোম্পানি আছে, এই কোম্পানি হচ্ছে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য তারা হচ্ছে মনে করো যে তারা এই অনলাইনে প্ল্যাটফর্ম বা এরকম কিছু একটা করতেছে, এবং এত এত স্টুডেন্ট, বা তারা মনে করো বাংলাদেশ থেকে গিয়ে তারা হচ্ছে মনে করো যে আমেরিকাতে গিয়ে তারা হচ্ছে একটা বিজনেস করার জন্য একটা কিছু করতেছে, হ্যাঁ, তো ব্যবসা বাণিজ্য করার জন্য। এখন তোমাকে বলতে পারে যে উদ্দীপকে উল্লিখিত এই আইডিকেশন কোম্পানিটি তোমার পরিণতি বইয়ের তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো, বা কোন কোম্পানিটির সাথে সাদৃশ্য পরিলক্ষিত হয়। তাহলে তুমি সুন্দর করে দিয়ে দিবা যে উদ্দীপকের কোম্পানিটির সাথে আমার পরিণতি বইয়ের পঠিত উল্লিখিত যে ইয়েটা আছে, কোম্পানিটা আছে, সেটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং তুমি এটার সাথে কিছু মিল দেখাবা। তুমি তো তোমার যে মতামত সেটা দিছো, এখন তোমার মতামতের পক্ষে কিছু কি দিতে হবে, কিছু অভিমত, কিছু অভিব্যক্তি, কিছু যুক্তি, কিছু তর্ক দিতে হবে, তাই না? তাহলে তুমি কি লিখবা? তুমি কিছু রিজন দেখাবা যে এই যে দেখেন আমি বলছি এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কেন বলছি? কারণ এই ঠিক 1600 সালে 218 জন বণিক নিয়ে ব্রিটিশ একটা কোম্পানি গঠন করে। কতজন? 218 জন বণিক নিয়ে, যেটার নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং যেটার উদ্দেশ্য ছিল দ্য ওয়ান এন্ড অনলি এই ভারতে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা। এই যে এগুলা যখন তুমি লিখবা, তখন শুধুমাত্র এতটুকু দেখেই টিচার তোমাকে 3-এ 2 দিতে বাধ্য হবে। পাশাপাশি তুমি যদি এটা গ নাম্বার যদি তুমি 1 থেকে মানে 1.5 পেজ লেখো বা 2 পেজ লেখো, তাহলে তোমাকে 3-এ 3ও দিতে বাধ্য হইতে পারে। অথবা টিচার যদি একটু কিপটুস মার্কা হয়, তাহলে মনে করো 2.5 দিতে বাধ্য হবে। ঠিক আছে? এবার বলো আমার কথা কি বুঝা গেছে নাকি বুঝা যায় নাই? একের খ, এই তো। তাহলে কি দেখছো আমরা আসলে কিভাবে পড়াই? এই এমসিকিউ থেকে কিভাবে তুমি একটা মানে বিশাল একটা উদ্দীপকও অ্যান্সার করতে পারবা, সেটাও কিন্তু আমরা দেখাই দিচ্ছি। ঠিক আছে? তাহলে এখানে একটা এমসিকিউতে আমরা সৃজনশীল, এমসিকিউ সবকিছু কিন্তু বুঝে ফেললাম। ওকে ওকে, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি আমার পরিচয়টা দেই। তোমার সাথে মেবি তোমাদের সাথে আমার প্রথম ক্লাস হইতে পারে। আমি মোহাম্মদ সাইফুর রহমান জুবায়ের, এবং আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইনাল ইয়ারে, এবং সমাজ কল্যাণ বিভাগে আমি কয়েক বছর, আজকে 5 বছর যাবত হচ্ছে এডমিশনের সাথে যুক্ত আছি। এবং হচ্ছে এই যে তোমাদের যারা এসএসসি, আমি হচ্ছে এসএসসি প্লাস এডমিশন, এই দুইটা জায়গায় হচ্ছে নরমালি জিকে পড়াই বা সাধারণ জ্ঞান পড়াই। তোমরা যারা মানবিকের স্টুডেন্ট আছো, তোমরা বিশেষ করে আমাকে হচ্ছে সিভিক্স, ভূগোল, তারপর হচ্ছে তোমরা অন্যান্য সাবজেক্টে আমাকে পাবে, এবং এডমিশনে গিয়ে আমাকে সাধারণ জ্ঞানে পাবে। ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে লাইভটা প্রবলেম করতেছি কিনা? না, আমি এখন পর্যন্ত প্রবলেম দেখতেছি না। তো তোমরা যারা এডুকেশনের প্রতি বিশ্বাস রাখবা, তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর আরো অনেক ক্লাস পাবা, এবং একটা ক্লাসে তুমি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু পেয়ে যাবা। এইবার চলো আমরা জানলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা কোম্পানি এই ভারতীয় উপমহাদেশে আসছে। ওকে, এইবার একটু দেখো তো, পলাশির যুদ্ধ সংগঠিত হয় কত তারিখে? পলাশির যুদ্ধ। ঠিক আছে? যুদ্ধ তো অনেকগুলাই হয়, তরাইনের যুদ্ধ, তারপর হচ্ছে আরো অনেক যুদ্ধ আছে। তো এখন আমরা দেখবো পলাশির যুদ্ধ, একটা ডকুড্রামা আছে। আচ্ছা, তোমরা সব অ্যান্সার করে ফেলো, আমি দেখতে চাই কে কত সুন্দর অ্যান্সার করতে পারে। দেখবো সবাই 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 একটু ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও তো, আর বন্ধুদেরকে মেনশন করে দাও। যার বন্ধু যেখানে আছে সবখানে একদম সবাইকে মেনশন দিয়ে একদম ধরে ধরে নিয়ে আসো, একদম ধরে ধরে, যে আসবি না মানে একদম ধরে ধরে নিয়ে আসো, আর হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে? তাহলে তোমরা যত বেশি করবে শেয়ার, তত পাবে জুবায়ের ভাইয়ার কেয়ার। ঠিক আছে? কারণ তোমরা যদি শেয়ার করো, আমরা আরো বেশি ইন্সপায়ার্ড হব, আরো বেশি বেশি তোমাদেরকে এমন সুন্দর সুন্দর ক্লাস দিতে আমরা কি করব, আরো আমাদের ইচ্ছে জাগবে। আর ইচ্ছে জাগা মানে কি? তোমাদেরকে ফ্রিতে আরো অনেক অনেক সার্ভিস আমরা দিব। ঠিক আছে? ওকে, তাহলে পলাশির যুদ্ধ যে বলছো, আমি একটু দেখি তো, একদম সেরা সেরা আনসারটাকে দিচ্ছে মোহাম্মদ শরীফ, বলছে 2 এর সি, অথচ বলছে 1757 সালে 23 জুন। মায়েশা মুবাশশিরা বলছে 2 এর গ, আয়মান হক বলছে 2 এর গ, তানিয়া খান বলছে 2 এর গ, আব্দুল্লাহ সিনহা বলছে 2 এর গ, মাইমুনা খন্দকার বলছে 1757, আফিয়া গ, আব্দুল্লাহ তাসলিমা ওকে 1757। তার মানে ভাই মারাত্মক, তোমরা সবাই ট্যালেন্টেড বাচ্চা, বুঝাই যাচ্ছে। দেখো এখানে আমি মাঝে মাঝে তোমাদেরকে বলে দিব যে কোনটা শুধু সাল মুখস্থ করতে হবে আর কোনটা শুধু
একদম ডেট সহ মুখস্থ করতে হবে। তো এই যে পলাশির যুদ্ধ, এটা কিন্তু আমাদের একটা ইতিহাসে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ, এবং এই জন্য আমাদেরকে এটার পুরোটা মুখস্থ করতে হবে। 1757 সালের 23 জুন, 1757 সালের 23 জুন, এটার পুরোটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ তোমার শুধু এই অপশনে 1757 নাও থাকতে পারে, এই 23 জুনও তোমাকে দিতে পারে, অথবা 1757 দুইটা থাকতে পারে, কোন জায়গায় তোমার 23 জুন থাকতে পারে, কোন জায়গায় 23 মার্চ থাকতে পারে, আবার 23 আগস্ট থাকতে পারে, ঠিক আছে? তো এইভাবে টিচার কিন্তু তোমাকে একটু কনফিউশনে ফালাই দিবে। এই জন্য এইসব যেগুলো একদম ডেট সহ মনে রাখতে হবে, সেগুলো অবশ্যই ট্রাই করবা ডেট সহ মনে রাখতে, ঠিক আছে? কারণ এটা কিন্তু তোমার সৃজনশীলে মাস্ট, তোমাকে এটা লিখতে হবে। 1757 সালের 23 জুন। এবার আসো ভাইয়া, পলাশির যুদ্ধ কি হয়েছিল? তোমরা জানো যে 1756 সালে ঠিক আমার মতো একটা তরুণ, আমার মতো মনে করো যে একটা ছেলে, এই 23 বছরের একটা ছেলে, মতান্তরে 22 বছরের একটা ছেলে, তোমার হচ্ছে কি হয়, আমাদের এই বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হয়। কে? নবাব সিরাজউদ্দৌলা। এই নবাব সিরাজউদ্দৌলা যখন 1956 সালে ক্ষমতায় বসে, তখন বাংলার অবস্থা খুবই নড়বড়ে ছিল, এবং তিনি যখন 1957 সালে, এই যে তোমরা তো পড়ছো না সিরাজউদ্দৌলা নাটকটা পড়ছো না, যে মীর জাফর, ঘসিটি বেগম, তারপর রায়দুল্লভ, তারপর মীর মর্দন বা যারা আছে, মীর মর্দন তার কাছে ছিল, এরকম তারা কি করে, তারা হচ্ছে এই সিরাজউদ্দৌলাকে উৎখাত করার জন্য অনেক অনেক ভাবে ষড়যন্ত্র করতে থাকে, এবং পরবর্তীতে 1757 সালের 23 জুন পলাশির প্রান্তরে আম্র কারণে কি হয়, একটা তোমার হচ্ছে এই যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধে 200 বছরের জন্য বাংলার যেই সূর্য, বাংলার যে স্বাধীনতার সূর্য, সেটা কিন্তু তোমার হচ্ছে কি হয়, ধূলিসাৎ হয়ে যায়। এই 1757 সালের 23 যুদ্ধে 23 জুন হচ্ছে তোমার, দেখো কি হয়েছে, এই সিরাজউদ্দৌলার পক্ষে কিন্তু অনেক বেশি সৈন্য সামন্ত ছিল। যেখানে 50টা কামান ছিল, তাদের ছিল মাত্র 8টা। যেখানে তার 50,000 সৈন্য ছিল, সেখানে তাদের সৈন্য ছিল মাত্র অল্প। তারপর কেন আমরা হারলাম? হারার একমাত্র কারণ ছিল মীর জাফর এবং আরো যারা আছে, তারা যুদ্ধই করে নাই। অর্থাৎ নবাবের পক্ষে অনেক সৈন্য ছিল, আচ্ছা, নবাবের পক্ষে অনেক সৈন্য ছিল, তারা কিন্তু যুদ্ধই করে নাই। অর্থাৎ ওই যে তারপর থেকে মীর জাফর নামটা কিন্তু তোমরা বুঝোই বিশ্বাসঘাতকতার সামিল হয়ে গেছে। তো তারা কি করলো, তারা হচ্ছে নবাবের সাথে বিট্রে করলো, এবং বিট্রে করার ফলে নবাব তো হাইরা গেল। হাইরা যাওয়ার পরে তারপরে ক্ষমতা কে নিল? ইংরেজরা। মজার ব্যাপার দেখো, তোমরা হয়তো এতটুকু জানো, তারপরের কাহিনী কি জানো? তারপরের কাহিনী হইছে, ইংরেজরা ক্ষমতায় বসাইলো মীর জাফরকে। ক্ষমতায় বসাইলো কাকে? মীর জাফরকে। মীর জাফরকে ক্ষমতায় বসানোর পরে মীর জাফর রিয়েলাইজ করলো যে আচ্ছা, আমি যে এই যে কাজটা করলাম, এই কাজটা করার পরে ইংরেজরা তো তারপর তারা ওই যে তোমার হচ্ছে ইয়ে করছে, ইংরেজরা কিছু নিয়ম করছে, ইংরেজরা কিছু নিয়ম করছে যে দ্বৈত নীতি। তারা হচ্ছে দ্বৈত নীতি করছে। কেমন দ্বৈত নীতি? যে ক্ষমতা, রাজ্য ক্ষমতা বা রাজ্যের বিচার কাচার, এই বিচার আচার কাজ করবে রাজা বা নবাব, নবাব। আর এই কর আর খাজনা, এইসব বিষয় দেখাশোনা করবে হচ্ছে কে? এইসব বিষয় দেখাশোনা করবে হচ্ছে ইংরেজরা। কিন্তু পরবর্তীতে দেখা গেল এই ইংরেজরা তারা আসছে কেন এই দেশে? তারা আসছে ব্যবসা বাণিজ্য করার জন্য। কিন্তু পরবর্তীতে তারা যেটা করছে, তারা এই নবাবের যে বিচার আচার ক্ষমতা, সেখানে তারা হস্তক্ষেপ শুরু করে। তখন এই মীর জাফর রিয়েলাইজ করলো, আমি যে কাজটা করছি, এখন তো দেখা যাচ্ছে তারা আসলে আমার ক্ষমতায়, তারা আমার রাজ্যের ক্ষমতায় সহ আঘাত শুরু করে দিচ্ছে। তো তারপরে তিনি একটু বুঝতে শুরু করলেন, এবং তিনি একটু স্বাধীন চেতা হইলেন যে আমি কেন ইংরেজদের কথা শুনবো, এই জায়গা আমার, এই জায়গা আমার দেশের, আমি কেন ইংরেজদের কথা মতো উদ্বোস করব। যখন তার মধ্যে রিয়েলাইজেশনটা আসলো, ইংরেজরা তারা টপ করে ওই জায়গা থেকে নামাই দিল। ইংরেজরা তার নবাব পদ কেড়ে নিল। নবাব পদ কেড়ে নিয়ে তারই জামাতা, অর্থাৎ তার মেয়ের জামাই মীর কাসেমকে সে জায়গায় বসাইলো। এই মীর কাসেম ছিল আরো বেশি স্বাধীন চেতা, সে ছিল আরো বেশি স্বাধীন চেতা, সে আরো বেশি ইংরেজের কথা শোনে না। না শোনার পরে তারপর হচ্ছে 1764 সালে একটা যুদ্ধই হয়ে গেল ইংরেজের সাথে, বক্সারের যুদ্ধ। তারপরে তাকেও ক্ষমতা থেকে নামায়া, তারপর হচ্ছে এই মীর জাফরের ছোট একটা ছেলে, নাবালক একটা ছেলে, তাকে ক্ষমতায় বসানো হয়েছে। তো এইভাবেই কিন্তু পরবর্তীতে এই সময় হচ্ছে শেষ হয়েছে। যাই হোক, তো তোমরা এই পলাশির যুদ্ধটা খুব ভালো করে পড়বা, কারণ এই পলাশির যুদ্ধে আমরা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা হারার কারণে প্রায় 200 বছর, 1757 সাল থেকে তোমার হচ্ছে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর আমরা কিন্তু ব্রিটিশদের আন্ডারে ছিলাম।
ঠিক আছে, সো এভাবে পড়বা। আচ্ছা, তারপরে দেখো আমরা 3 নাম্বার প্রশ্নটা সলভ করি। পলাশীর যুদ্ধে কে পরাজিত হন? এটা আমরা অলরেডি বুঝে ফেলছি যে পলাশীর যুদ্ধে পরাজিত হন নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা, এটার আমাদের হচ্ছে বিস্তারিত বলা লাগবে না। এবার আমরা 4 নাম্বারটা দেখি। ঢাকা প্রথম বাংলার রাজধানী হয় কত সালে? এই প্রশ্নটা আমি দেখবো কে কে পারে। দেখি এই প্রশ্নটা কে কে পারে, আমি দেখব। দেখি দেখি ট্যালেন্টেড বাচ্চা কাচ্চা কোথায় আছে, সবাই অ্যান্সার করে ফেলো। ঢাকা, আমি একটা হিন্টস দেই। এই যে বর্তমান আমাদের ঢাকা, এই ঢাকা বাংলার মোট 5 বার রাজধানী হয়েছে। কয়বার? 5 বার রাজধানী হয়েছে। কিন্তু প্রথম কোনবার রাজধানী হয়েছে এটা অনেক পরীক্ষায় আসে। তো তোমরা একটা অ্যান্সার করে ফেলো তো, দেখি দেখি। আর সবাই ক্লাসটা শেয়ার করে দাও, সবাই সবাই তোমরা যারা আসো ভাইয়ারা আপুরা, আমার লক্ষ্মী ভাইয়া আপুরা, সবাই একটু ক্লাসটা কি করবা, সুন্দর করে শেয়ার করে দাও। যদি করো শেয়ার তাহলে পাবে জুবাইর ভাইয়ার কেয়ার। ওকে, এরকম ভাবে ঠিক তোমাদের সুন্দর সুন্দর ক্লাসগুলো নিব। সবাই সবাই শেয়ার করে দাও। ওকে, কমার্সের ক্লাস এই পেজই হয়। আচ্ছা, কে অ্যান্সার করছে? 4-এর 4 4 4। ওকে, অ্যান্সার করছে কে? তাসলিমা বলছে 1610, রোজা ইসলাম বলছে 10, পৃথা দে বলছে 1610, আয়মান, অর্পণ, শরীফ। বাহ, তোমরা তো সবাই মানে কি বলবো ভাই, মানে তোমরা দারুণ। তোমাদের দেখে আমার খুব শান্তি লাগতেছে, আরো ভালোভাবে ক্লাস নিতে ইচ্ছা করতেছে। দেখো এই 1610 সালে কত? 1610, আমি একটু দেখাই, একটু আমার সাথে দেখো। 1610, 1660, 1905, 1947, 1971। কয়টা ডেট আমি লিখলাম দেখো তো? 5টা ডেট আমি লিখলাম, 5টা ডেট। হ্যাঁ, অর্থাৎ 5টা ইয়ার। এই 5টা ইয়ার দেখো কি হয়েছে, এই যে দেখো 1610 1 নাম্বার, অর্থাৎ সুবেদার ইসলাম খান। সুবেদার কারা? সুবেদার কাদেরকে বলা হয় কেউ জানো? সুবেদার কাদেরকে বলা হয়? সুবেদার তাদেরকে বলা হয় সুবা। সুবা বলতে মোগল সম্রাট আকবরের সময় সুবা বলা হইতো। সুবা মানে প্রদেশ, বা সুবা মানে হচ্ছে একটা এরিয়া। এই এরিয়ার যারা হচ্ছে লিডার থাকে বা এরিয়ার যারা নেতৃত্ব দেয় তাদেরকে বলা হয় সুবেদার। এই সুবেদার ইসলাম খান তখন বাংলায় নেতৃত্ব দিচ্ছেন। তিনি এই বাংলাকে হচ্ছে মানে দখল করে তিনি হচ্ছে রাজধানী নামকরণ করছেন ঢাকা। তিনি ঢাকা নামকরণ করেন, অ্যাকচুয়ালি তিনি নাম করছেন জাহাঙ্গীরনগর। তিনি কি নাম করছে? জাহাঙ্গীরনগর। এই যে কেন জাহাঙ্গীরনগর করছে? কারণ তখন এই যে মুঘল সম্রাট দিল্লিতে যে নবাব ছিল সেই নবাবের নাম ছিল জাহাঙ্গীর। সেই জাহাঙ্গীরের নামে নামকরণ করছেন জাহাঙ্গীরনগর। এই জন্য কিন্তু তোমরা দেখবা ঢাকাতে কিন্তু সাভারে একটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে। এবং ঢাকার পূর্ব নাম কি? ঢাকার পূর্ব নাম কিন্তু জাহাঙ্গীরনগর। এবং তিনি দোলাই খাল, যেটা বুড়িগঙ্গা, ওইটা মানে ওইখানে খাল নির্মাণ করছেন। ঠিক আছে, তারপর দেখো 1660 মীর জুমলা যে ঢাকা গেট নির্মাণ করছে ঢাকা ইউনিভার্সিটিতে, মীর জুমলা 1660 সালে। 1905 সালে কিভাবে হয়েছে? বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ মানে কি? বঙ্গভঙ্গ মানে হচ্ছে বাংলা ভাগ। বাংলাকে ভেঙে বা বাংলাকে ভাগ করে 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা পশ্চিমবঙ্গ, একটা পূর্ববঙ্গ। একটু পরে এটা আমি ডিটেলস দেখাবো। হ্যাঁ, ওই সময় ঢাকা একবার রাজধানী হয়েছে। তারপর 1947 সালে যখন দেশ ভাগ হয়, অর্থাৎ ভারত পাকিস্তান তারপর হচ্ছে তোমার বাংলাদেশ এমন হয়েছে, তখন 1947 সালে একবার রাজধানী হয়েছে। তারপরে 1971 সালে একবার রাজধানী হয়েছে। অর্থাৎ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম, অর্থাৎ একবার। তাইলে বাংলাতে যদি বলা হয় মোট বাংলার রাজধানী কয়বার, তাহলে 5 বার। স্বাধীন হওয়ার পরে একবার, স্বাধীন হওয়ার আগে 4 বার। এবার বলো, কথা বুঝতে পারছো? সবাই অ্যান্সার করো, বুঝতে পারছো কিনা? ঢাকা বাংলার রাজধানী কয়বার হয়েছে? ঢাকা বাংলার রাজধানী হয় 5 বার। প্রথম কোনবার? 1610 সালে। কে করছে 1610 সালে? সুবেদার ইসলাম খান। এখন আমি তোমাদেরকে যদি একটু বলি, এই যে বর্তমানে আমরা ইউরোপ, আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড যাওয়ার জন্য এত পারাপারি করি না যে আমার একটা স্বপ্ন যে আমি বাংলাদেশে থাকবো না, আমার স্বপ্ন হচ্ছে আমি স্টাডি অ্যাব্রড,
মানে হচ্ছে বিদেশে গিয়ে পড়াশোনা করব, তাই না? এমন অনেকের স্বপ্ন থাকে। কেন? কারণ এই দেশগুলো অনেক ডেভেলপ, এই দেশগুলো অনেক উন্নত, এই দেশগুলোর সিস্টেম অনেক বেটার, এই দেশগুলোতে অনেক ধন সম্পদ, তাই না? অনেক চাকরি। কিন্তু এক সময় ইউরোপ আমেরিকা, তোমার হচ্ছে বিশেষ করে ইউরোপের মানুষ কি চাইতো? তারা আমাদের এই বাংলাদেশে, শুধু বাংলাদেশ না, তারা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে এক সময় কিন্তু মিয়ানমারও সাবকন্টিনেন্টে ছিল। তোমরা জানো এই মিয়ানমার, যেটা বার্মা আগে নাম ছিল, এই মিয়ানমারও কিন্তু এই সাবকন্টিনেন্টে ছিল। পরবর্তীতে ভারত বিভাগ আইনের মাধ্যমে এটা বাদ দেওয়া হয়েছে, ভারত শাসন আইন। ঠিক আছে? তো তাদেরও এক সময় স্বপ্ন ছিল, তুমি দেখবা যে এই ভারত, যেমন হচ্ছে তোমার পর্তুগিজ মানে পর্তুগাল, তারপর হচ্ছে তোমার ফ্রান্সের ফরাসি, তারপর নেদারল্যান্ড, তারপর হচ্ছে তোমার অন্যান্য যে কয়টা দেশ আছে, তারা এক সময় এই উপমহাদেশে আসার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য। আচ্ছা, আমরা ব্যবসা বাণিজ্য করার জন্য কোথায় যাই? যেগুলো অনেক বেশি ধনবান বা ধন সমৃদ্ধ এরিয়া, ওইসব জায়গায় যাই না? আমাদের বাংলা কিন্তু একসময় অনেক ধন সমৃদ্ধ ছিল। আমাদের বাংলায় তোমার সবারই, যারা একদম গরিব, তাদেরও মনে করো যে এক সময় গোয়াল ভরা তোমার হচ্ছে ধান ছিল, তারপরে গরু ছিল অনেকগুলা, তারপর মাছ ভরা পুকুর ছিল, তারপর হচ্ছে অনেক কিছু ছিল। মানে অ্যাটলিস্ট যারা গরিব তাদের মোটামুটি ছিল। ঠিক আছে? বাংলাদেশে উপমহাদেশে যারা ছিল তাদের মোটামুটি মানে নিজের, তখন তাদের কিনে অনেক মানে বেশি কিছু খাইতে হইতো না। ঠিক আছে? মানে নিজেরা যা উৎপাদন করতো তা দিয়ে হয়ে যেত। কিন্তু একটা সময় ধীরে ধীরে এই ব্যবস্থাটা দেখো কি পরিমাণ পরিবর্তন হয়েছে। এই জন্য যখন এই তোমার হচ্ছে ইউরোপীয়রা এদেশে শাসন করতে, ব্যবসা বাণিজ্য করতে আসা, পরে তারা শাসন করে এত পরিমাণ সম্পদ নিছে, প্রায় 4.6 বিলিয়ন না আরো বেশি, এত সম্পদ নিছে তখনকার সময়, যেগুলো দিয়ে বাংলাদেশের প্রায় অনেকবার তোমার হচ্ছে বাজেট দেওয়া যাবে। যাই হোক, তারা আমাদের ধন সম্পদ লুট করছে, এক কথায় বলা যায়। এইবার চলো, আশা করি এটা বুঝতে পারছো সবাই, এই জিনিসটা ক্লিয়ার। ওকে, এইবার আসো আমরা 5 নাম্বার প্রশ্নে চলে যাই। 1947 সালে ভারত স্বাধীনতা আইনে পাকিস্তান রাষ্ট্রের বহির্ভূত অঞ্চল ছিল কোনটা? অর্থাৎ পাকিস্তানে তখন কোন যে রাষ্ট্রের তোমার হচ্ছে বহির্ভূত অঞ্চল, মানে ওইটা ছিল না, ওইটা যুক্ত ছিল না। পাকিস্তানের প্রদেশ ছিল কয়টা? পরেই তো ছিল চারটার মোট, বাংলাদেশ নিয়ে 5টা প্রদেশ ছিল। তো সবাই আনসার করে ফেলতো দেখি। স্যার আমি টেস্টে 30-30 পাইছি, অর্পণ কুমার, দারুন অর্পণ কুমার। ইনশাআল্লাহ তোমার হচ্ছে এসএসসি তেও ভালো করতে হবে, এসএসসি তেও তুমি 30-30 পাওয়ার মতো পড়াশোনা করতে হবে। আমরা তোমাদেরকে সেইভাবেই প্র্যাকটিস করাবো। এই যে দেখো, এখানে একটা এমসিকিউ থেকে তুমি অনেক অনেক ইনফরমেশন পাবা, তুমি সৃজনশীল লেখার মতো ইনফরমেশন পেয়ে যাবা। আর আমরা কিন্তু তোমাদেরকে সৃজনশীল প্র্যাকটিস করাবো, এমসিকিউ প্র্যাকটিস করাবো, অনেক তথ্যও দিব। ঠিক আছে? ওকে, সানজিদ রহমান বলছে এ, সানজিদ রহমান বলছে এ পূর্ববঙ্গ। আচ্ছা, 1947, একটু বুঝে শুনে অ্যান্সার করো। আমি দেখতে চাই আর কে অ্যান্সার করতেছে। আব্দুল্লাহ আল সিনহা বলছে ক। শরীফ বলছে ভাইয়া জানি না। কোনো সমস্যা নাই, জানো না এখন জানবা, কোনো সমস্যা নাই। আচ্ছা আমি দেখাই দিই, দেখো পূর্ববঙ্গ এটা তো বাংলাদেশ, পূর্ববঙ্গ কোনটাকে বুঝায়? পূর্ববঙ্গ মানে পূর্ব বাংলা, পূর্ব বাংলা কোনটা? বাংলাদেশ। তো 1947 সালে যখন বাড়ি বিভক্ত হয়, তখন কিন্তু এটা বাংলাদেশের সাথেই ছিল। মানে বাংলাদেশ তো পাকিস্তানের সাথেই হয়েছে। যখন দেশ ভাগ হয় তখন মনে করো ভারত একটা, এই যে আমি তোমাদেরকে একটু দেখাই, এই যে আমাদের হচ্ছে কিউট বাংলাদেশ। আচ্ছা আমি একটু সুন্দর করে আঁকি, দেখো এই যে, দেখো এই যে হচ্ছে এই রংপুর আইসা, সিলেট আইসা, এই চট্টগ্রাম আইসা, এই বরিশাল আসলাম, খুলনা আসলাম, রাজশাহী আইসা, আবার রংপুরে ঢুকে গেলাম। এটা হচ্ছে আমাদের কিউট বাংলাদেশ। এবার যদি আমরা দেখি, ইন্ডিয়া, এই যে আমাদের 3 পাশে কি আছে? 3 পাশে হচ্ছে ইন্ডিয়া আছে। এই পাশ দিয়ে এসে এই যে, আচ্ছা এত না, এই যে, ঠিক আছে, দেখো এই হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে? ইন্ডিয়া আমাদের কয়টা জেলা? 30টা জেলার সাথে যুক্ত আছে ইন্ডিয়া। আমাদের 30টা জেলার সাথে ইন্ডিয়া, অর্থাৎ বাংলাদেশের 3 দিকে কিন্তু ইন্ডিয়া। দেখছো, বাংলাদেশের 3 দিকে, এই পাশে, এই পাশে, এই পাশে, 3 দিকে ইন্ডিয়া, আর এই পাশে হচ্ছে চিকেন স্ন্যাক। আচ্ছা এবার আসো পাকিস্তান। এবার দেখো পাকিস্তান কোনটা? এই যে এটা হচ্ছে পাকিস্তান। তাহলে এটা হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে ইন্ডিয়া, এইটা হচ্ছে আমাদের কিউট বাংলাদেশ। ঠিক আছে? দেখো আমাদের ম্যাপটা কত সুন্দর না? তাহলে এই ইন্ডিয়া, দেখো এই ইন্ডিয়া 1947 সালে, দেখো 1947 সালে
এই যে দেশগুলা ভাগ হয়েছে, তিনটা দেশ ভাগ হয়েছে, কেন হয়েছে? এই পুরোটাইতে একটা দেশ ছিল, তাই না? ভাগ হয়েছে শুধুমাত্র 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 কথাটা কিন্তু ভুল, শুধু আর মাত্র একসাথে কথাটা যায় না, তোমরা মনে হয় ব্যাকরণে পড়ছো। শুধুমাত্র, একমাত্র, এই কথাগুলো পুরোপুরি ভুল। হয় তোমার শুধু অ্যান্সার করতে, শুধু বলতে হবে, না হলে মাত্র বলতে হবে, হয় এক বলতে হবে, না হলে মাত্র বলতে হবে। এটা জাস্ট আমাদের কথায় সুন্দর সুন্দর প্রকাশ করার জন্য, সুন্দরতা প্রকাশ করার জন্য আমরা বলি। আচ্ছা যাই হোক, তো দেখো এই যে এই তিনটা দেশ ভাগ হয়েছে শুধু শুধু ধর্মের কারণে, যে এটা হচ্ছে ইন্ডিয়া, এখানে হিন্দু বেশি, এই জন্য এটা ইন্ডিয়া থাকবে। আর এই দুইটা দেশে হচ্ছে মুসলিম বেশি, এই জন্য তারা একটা দেশ হবে। এখানে প্রায় 1200 মাইল পথ, দেখো এখান থেকে কত দূরে, কোন কোন কানেকশন আছে দেখো তো, কোন কানেকশন আছে? নাই, কোন কানেকশন কিন্তু নাই। তারপরও আমরা কি হইছি? আমরা দুইটা মিলে একটা দেশ হইছি। কেন হইছি? কারণ কারণ হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। আচ্ছা সেটা নিয়ে আমি একটু পরে বলতেছি। এই যে লাহোর প্রস্তাব কেন করছে, কেন এই দুইটা দেশ এত দূরবর্তী হইও একটা দেশ হিসেবে গঠিত হয়েছে, সেটা একটু পরে আমি আসতেছি। তার আগে দেখো এই পাকিস্তান, বাংলাদেশ, তাহলে দেখো এই বাংলাদেশ কিন্তু কাদের আন্ডারে ছিল? পূর্ববঙ্গ, এটা পাকিস্তানের আন্ডারে ছিল। সিন্ধুও ছিল, এই পূর্ব পাঞ্জাবটা ছিল না। কোনটা ছিল না? এই পূর্ব পাঞ্জাব ছিল না, বেলুচিস্তান ছিল। এই বেলুচিস্তান কিন্তু বর্তমানে পাকিস্তান থেকে ভাগ হয়ে যাওয়ার জন্য বাংলাদেশের মতো তারা কিন্তু স্বাধীনতা আন্দোলন করতেছে, এটা মাথায় রাখবা, এই বেলুচিস্তান। ঠিক আছে, আমি তোমাদেরকে এখন থেকে এমন ভাবে পড়াবো যাতে তোমরা এসএসসি তো হবে, বিশ্বাস করো এই পড়াগুলি আমি তোমাদেরকে আবার তোমার হচ্ছে এই ভার্সিটি এডমিশনের আগে পড়াবো। অর্থাৎ তুমি যদি এই পড়াগুলো এখন থেকে, এই কনসেপ্ট গুলো তুমি যদি এখান থেকেই পড়ে যাও, তাহলে তোমার কিন্তু এডমিশনও হয়ে যাবে, এসএসসিও হয়ে যাবে, তোমার 30% প্রিপারেশন এখানেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখানেই শেষ হয়ে যাবে। তাহলে অবশ্যই অবশ্যই ভাইয়ের ক্লাসগুলা ভালো করে করতে হবে। ওকে, এবার চলে আসো আমরা 6 নাম্বার প্রশ্নটা। আচ্ছা এটা কত? 5 নাম্বার গেল না? আচ্ছা 5-এর পরে 7 চলে আসছে, কোনো সমস্যা নাই। সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় কত সালে? সিপাহী বিদ্রোহ, সবাই অ্যান্সার করে ফেলতো, আমি একটু দেখতে চাই কারা কারা পারে। সিপাহী বিদ্রোহ, দেখো আমি আবারও বলি, তোমরা যারা এসএসসি দ্বিতীয় পত্র, এসএসসি সেকেন্ড পেপার বইটা খুব ভালো করে পড়বা, তোমাদের এডমিশনের জিকের মানে সাধারণ জ্ঞানের কত পার্সেন্ট? 30% না, 30 থেকে 40% কমন হয়ে যাবে, মানে হয়ে যাবে। কারণ কি জানো, আমি তোমাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেখাই। আমরা তো আজকে অনেক বছর জিকে পড়াই, এবং আমাদের ইনশাল্লাহ সবচেয়ে মানবিকের সবচেয়ে বেশি স্টুডেন্ট, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের বেশি স্টুডেন্ট আমাদের কাছে থাকে। তো আমরা যেভাবে পড়াই, যেমন আমি বাংলাদেশ অংশটা পড়াই, হ্যাঁ, তো এখানে লেকচার 1-এ আমি কি পড়াই জানো? লেকচার 1-এ আমি পড়াই বাংলাদেশের হচ্ছে তোমার পরিচিতি, বাংলাদেশ পরিচিতি, অর্থাৎ বাংলাদেশের কোন দিকে কি আছে, বাংলাদেশের কোন দিকে ভারত, বাংলাদেশের কোন দিকে 7 সিস্টার্স, বাংলাদেশে মানে বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় বিষয়াবলী, এগুলা নিয়ে পড়াই। লেকচার 2-তে পড়াই কি জানো? লেকচার 2-তে পড়াই ভৌগোলিক বিষয়াবলী। ভৌগোলিক বিষয়াবলী কি জানো? এই যে তোমরা ভূগোলে টারশিয়ারি যুগ, প্লাইস্টেশন কালের সোপান, তারপরে সমভূমি, এগুলো পড়ো না? এইগুলাই হচ্ছে ভৌগোলিক বিষয়াবলীতে পড়াই। এবং বাংলাদেশের কোথায় সাজেক, কোথায় সেন্ট মার্টিন, কোথায় সুন্দরবন, সুন্দরবন কয়টা জেলার মধ্যে অবস্থিত, তারপর তোমার হচ্ছে এই বাংলাদেশের পাহাড় পর্বত, এই তোমার হচ্ছে নদী, তারপর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটা, হাওর, বাওর, চর, থাপ্পড়, এগুলোই কই পড়াই? লেকচার 2-তে পড়াই। লেকচার 3-এ কি পড়াই জানো? তাহলে এই দুইটাই কিন্তু মোটামুটি তোমাদের এখন আইডিয়া আছে। লেকচার 3-এ কি পড়াই জানো? লেকচার 3-এ পড়াই ক্ষুদ্র নিগোষ্ঠী। ক্ষুদ্র নিগোষ্ঠী, এই ক্ষুদ্র নিগোষ্ঠী কোনটা? তোমরা যারা সমাজ বিজ্ঞানের দ্বিতীয় পত্রে 4র্থ অধ্যায় পড়ো, সেখানে কিন্তু তোমরা ক্ষুদ্র নিগোষ্ঠী পাও, চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, বম, তারপর হচ্ছে তোমার হচ্ছে সাঁওতাল, হাজং, হাদুই, তারপর হচ্ছে ওরাও, এই সবগুলো কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠী। 50টা ক্ষুদ্র নিগোষ্ঠী এই লেকচার 3-তে পড়াই। লেকচার 4-এ কি পড়াই জানো? লেকচার 4-এ পড়াই সংবিধান। সংবিধান কোনটা? এই তোমাদের পরিণতি দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায়, এইটাই পড়াই। তাইলে এটা তোমরা এখনই পেয়ে যাচ্ছ। লেকচার 5-এ কি পড়াই জানো? আচ্ছা লেকচার 5 লাগবে না। লেকচার 6-এ কি পড়াই জানো? লেকচার 6-এ পড়াই মুক্তিযুদ্ধ 1971 সাল। শুধু 1971 না, তোমার 1947 থেকে 1971, অর্থাৎ তোমরা এই পরিণতি দ্বিতীয় পত্রের বইতে যেটা তোমাদের দ্বিতীয় অধ্যায়, সেটা পড়াই। না না, হ্যাঁ, লেকচার 7-এ কি পড়াই? লেকচার 7-এ পড়াই হচ্ছে তোমার
এই তোমার হচ্ছে এই 1900 মানে একদম প্রাচীন বাংলার ইতিহাস থেকে প্রাচীন বাংলার ইতিহাস থেকে 1947, অর্থাৎ এইটার অর্ধেক এই যে আজকে আমরা পড়তেছি। এই প্রাচীন বাংলার ইতিহাস থেকে 1947 এটা আজকে আমরা এখন পড়তেছি। অর্থাৎ তুমি দেখো একটা দুইটা তিনটা এবং পরে যে অর্থনীতি, এমন মোট 5টা লেকচার তুমি এখনই করে ফেলতেছো। আর এই পরিণতির 3টা লেকচার, এই যে 3টা লেকচার গুরুত্বপূর্ণ সবচেয়ে ভয়াবহ 3টা চ্যাপ্টার এখনই তোমরা পড়ে ফেলতেছো। দেখছো? তাহলে বুঝছো কেন আমি বলছি যে এই পরিণতির দ্বিতীয় পত্রটা এখন থেকে তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কারণ এই 3টা চ্যাপ্টার থেকে তুমি জানো কত মার্ক পরীক্ষা আসে। ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে 5 থেকে 6 মার্ক, 30-এর মধ্যে 5 থেকে 6 মার্ক এখান থেকে প্রশ্ন আসে। আর সাম্প্রতিক সহ 7 থেকে 8 মার্ক, অর্থাৎ তুমি বলতে পারো প্রায় 30% প্রশ্ন কিন্তু এই 3টা চ্যাপ্টার থেকে আসে। এই 3টা চ্যাপ্টার পোলাপান যাদের মনে করো পরিণতি নাই, তারা এই 3টা চ্যাপ্টার নিয়ে অনেক প্যারায় থাকে, তারা 3টা চ্যাপ্টার নিয়ে অনেক ভয়ে থাকে। যাদের আবার ইতিহাস আছে তাদের মোটামুটি হয়ে যায়। কিন্তু তোমার জন্য এই 3টা চ্যাপ্টার খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর এই 3টা চ্যাপ্টার আমি তোমাদেরকে খুব সুন্দর করে পড়াই দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা, সমাজবিজ্ঞান না থাকলেও সমস্যা নাই, আমি পড়াই দিব। তাহলে সিপাহী বিদ্রোহ, দেখো আমি একটু সিপাহী বিদ্রোহ সম্পর্কে 1 মিনিট কথা বলবো, তারপরে দেখো তোমার এটা কনসেপ্ট ক্লিয়ার হয় কিনা। এই সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় কত সালে? সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় তোমার হচ্ছে 1857 সালে। 1857 সালে। তাহলে এই যে সিপাহী বিদ্রোহ, এই সিপাহী বিদ্রোহ হচ্ছে তোমার 1857 সালে হয়। কেন হয় আমি একটু বলি। তুমি দেখো, আমরা জানি যে মুসলিমদের জন্য মানে হচ্ছে গরু, মুসলিমরা গরু জিনিসটাকে মানে খায়, বা গরুর মাংস গরুর আর কি গোশত খায়। আর হিন্দুদের কাছে হিন্দুরা শূকরের মাংস খায়। তাহলে দেখো, মুসলিমরা শূকর খায় না, হিন্দুরা গরু খায় না। এটা তো ক্লিয়ার। তার মানে কেন খায় না? কারণ দুইটা দুইজনের কাছে খুবই খুবই স্পর্শকাতর। হিন্দুদের জন্য গরু মাতৃতুল্য একটা জিনিস, আর মুসলিমদের জন্য শূকর খুবই নোংরা একটা প্রাণী, এবং তারা এটা তাদের জন্য এটা খাওয়া নিষেধ। কিন্তু মজার ব্যাপার হইছে, এই সিপাহী বিদ্রোহের একটা অন্যতম কারণ হচ্ছে এই জিনিসগুলা নিয়ে। তৎকালীন সময়ে ব্রিটিশদের কাছে মানে সিপাহী কারা? সিপাহী কিন্তু এই ভারতীয় উপমহাদেশের লোকরাই সিপাহী ছিল। আর যারা হচ্ছে তোমার কি বলে ইংরেজরা, তো তারা হচ্ছে বড় লাভ, তাই না? তো তারা এক ধরনের রাইফেল দেয়, যেটার নাম হচ্ছে তোমার হচ্ছে একটা হচ্ছে একটা মানে ইয়া দেয় আর কি, তোমার পিস্তলের মতো দেয়, যেটাকে হচ্ছে তোমার বলা হয় এনফিল্ড। যেটাকে কি বলা হয়? এনফিল্ড। এই এনফিল্ড নামক একটা রাইফেল দেয়। এই রাইফেলের মাথাটা হচ্ছে তোমার মুখ দিয়ে খোলা লাগে। তো এমন একটা গুজব ছড়ায় যায় যে এই এনফিল্ডের যে কার্তুজ মুখ দিয়ে যেটা খোলা লাগে, তোমরা দেখো না বাংলা ছবিতে বোম কেমনে মারে, বোমটা ধইরা মুখ দিয়া খুইলা টপ করে মারা দেয়, তারপরে সব ধ্বংস, তাই না? এমন হয় না? তো এই রাইফেলে যেটা হয়, রাইফেলে এটা এমন না, রাইফেলটা এমন হয়, তো এরকম ভাবে খুইলা এমন মারা দেয়। তো এই রাইফেলের মাথায় তোমার হচ্ছে যে কার্তুজটা থাকে, এমন গুজব ছড়ায় যে তাদের মধ্যে হচ্ছে যে এটা হচ্ছে চর্বি দিয়ে, এটা গরুর চর্বি আর শুকুরের চর্বি দিয়া তৈরি করা হয়েছে। এখন হিন্দুরা তো এই গরুর চর্বি এটা মুখে নিবে না, আর মুসলিমরা তো শুকুরের চর্বি এটা মুখে নিবে না, তাই না? তো এটা নিয়ে তারা আন্দোলন করে, এটা একটা সমস্যা। এবং তারা হচ্ছে এমন একটা আইন হয় যে নবাবদের যদি কোনো সন্তান না থাকে, তাহলে তারা যদি দত্তক পুত্র নেয়, সে হচ্ছে আর নবাব হইতে পারবে না, সেই সম্পত্তি সব ইংরেজরা পাওয়া যাবে, এরকম কিছু আইন হয়। তো এটা নবাবরাও নিতে পারে না, সিপাহীদের সাথে তো এই সমস্যা হয়। তারপরই হচ্ছে এমন একটা বিশাল আন্দোলন হয় ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন। একটু মনে রাখো, এই প্রশ্নটা আসতে পারে। ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন আসতে পারে 1971-এর সাথে একটা উদ্দীপক দিয়ে এটা চলে আসতে পারে। তাহলে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন কোনটা? এই সিপাহী বিদ্রোহ। এটা হচ্ছে স্বাধীনতার জন্য আন্দোলন। আর ভারতের প্রথম বিদ্রোহ হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। এই ফকির সন্ন্যাসী বিদ্রোহ কেন হয়েছে জানো? ফকির কি জানো? ফকির হচ্ছে, আমরা বলি না মুসলমানদের যে ফকির বলতে তোমরা যারা ভিক্ষাবৃত্তি বুঝাও, যাই হোক, ফকির বলতে একসময় বুঝানো হইতেও যারা অনেক আল্লাহওয়ালা, যারা হচ্ছে মানে আল্লাহর প্রেমে তোমার হচ্ছে সংসার বউ বাচ্চা সব ত্যাগ কইরা শুধু পাহাড় পর্বতে ঘুরে, আর মানুষের কাছে গেলে মানুষ তাদের খাবার দেয়, তারা খাবার খায়। আর সন্ন্যাসী যে তোমরা বলো না
যে সব ছেড়ে দেওয়া সন্ন্যাসী হয়ে যাব, আর মেয়েরা বলে সন্ন্যাসিনী হয়ে যাব। তাহলে পুরুষবাচক সন্ন্যাসী আর স্ত্রীবাচক হচ্ছে সন্ন্যাসিনী। আরেকটা বাংলা দ্বিতীয় পত্র আমরা শিখে ফেললাম। তো এই যে কথাগুলা, ফকির সন্ন্যাসী, ফকির হচ্ছে মুসলমানদের, সন্ন্যাসী হচ্ছে হিন্দুদের যারা ধর্মীয় গুরু। তো তারা একটা নিয়ম করে ইংরেজরা যে এদের কি ভিক্ষাবৃত্তি এটা বন্ধ করতে হবে, এরা কারো কাছে ভিক্ষা নিতে পারবে না। তো এটার বিরুদ্ধে আন্দোলন যেটা, সেটা হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। এবং আমাদের মজনু শাহ উত্তরবঙ্গে এবং হচ্ছে সন্ন্যাসীদের ভবানী পাঠক এরা কি করছে। তো যাই হোক, এই যে সিপাহী বিদ্রোহ পরবর্তীতে তোমার ভারতের স্বাধীনতা আন্দোলন, প্রথম স্বাধীনতা আন্দোলন, আর এটার প্রথম বিদ্রোহ। এটা হচ্ছে শুধু বিদ্রোহ, এটা কোনো স্বাধীনতার জন্য বিদ্রোহ হয় না, এটা প্রথম বিদ্রোহ। আর প্রথম স্বাধীনতা আন্দোলন সিপাহী বিদ্রোহ। এবার বলো, আমার আমার কথাটা কি বুঝতে পারছো তোমরা? ভাইয়া হিন্দুরা তো শুকর খায় না, হিন্দুরা শুকর খায় না, কি বলো? আমি ঠিক জানি না, আমি যতটুকু জানি খায় আর কি। আচ্ছা আচ্ছা, হিন্দুরা শুকর খায় না বলতে আমি যতটুকু জানি তারা হচ্ছে খায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারছো। তাহলে সিপাহী বিদ্রোহ কবে হয়? এইবার আসি আরো একটা জিনিসে। এই যে সিপাহী বিদ্রোহ 1857 সালে, সিপাহী বিদ্রোহ 1857 সালে হওয়ার ঠিক ওই সময়ে, ওই বছরই তোমার হচ্ছে কোম্পানি শাসন বন্ধ হয়ে যায়। তাইলে কোম্পানি শাসন বন্ধ হয় কবে? কোম্পানি শাসন বন্ধ হয়ে যায় তোমার হচ্ছে 1858 সালে। পরে ঠিক 100 বছর পরে তোমরা জানো যে 1957 সালে যায় আসছে ভিক্টোরিয়া পার্ক, যেটা ভিক্টোরিয়া পার্কের নামকরণ দ্বিতীয় বাহাদুর শাহ নাম হয়, বাহাদুর শাহ পার্ক হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে। যাই হোক, ওটা তোমরা হয়তো পড়ছো সিপাহী বিদ্রোহ নিয়ে, তো আমি শুধু এতটুকু দেখাইলাম। তারপরে কিন্তু রানী শাসন শুরু হয়, 1858 সাল থেকে রানী শাসন শুরু হয়। আর প্রথম 200 বছর কাদের আন্ডারে? প্রথম 200 বছর কিন্তু কোম্পানি শাসন চলে। আচ্ছা, সিপাহী বিদ্রোহ শেষ হলো আমাদের। এইবার আসো আমরা একটু 1885 সালে কোন রাজনৈতিক দলটা সংগঠনটি গড়ে ওঠে। এটা কিন্তু তোমাদের উদ্দীপক দিয়ে পরীক্ষা প্রশ্ন আসে যে রাজনৈতিক দল, এটা সবাই আনসার করতো। 1885 সালে, শুধুই 1885 সালটা মনে রাখবা। আর এই যে এখান থেকে যে কোনো একটা দল, এই দুইটা জিনিস দিয়ে তুমি একটা উদ্দীপকের আনসার করতে পারবা। কিভাবে সেটা আমি দেখাচ্ছি, তোমরা সবাই আনসার করে ফেলো। সবাই সবাই আচ্ছা, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও তো সবাই। আমি দেখতেছি তোমরা প্রায় 120-30 জন ক্লাস করতেছো, কিন্তু শেয়ার করতেছো না। তোমরা যদি একটু শেয়ার করে দাও, ক্লাসটা বেশি বেশি শেয়ার করো, তাহলে কিন্তু হচ্ছে বাকিরাও ক্লাসটা করতে পারবে এবং সবাই কিন্তু হচ্ছে এই সুন্দর ক্লাসটা উপভোগ করতে পারবে এবং পরীক্ষা ভালো করবে। তো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও দেখি। আচ্ছা, 8 নাম্বার কে আনসার করছে? সানজিদ রহমান বলছে এ কংগ্রেস, আব্দুল্লাহ সিনহা বলছে এ কংগ্রেস, মোহাম্মদ শরীফ বলছে কংগ্রেস। এই তো শরীফ, তানিয়া, তারপর রোজা, রায়ান পড়তে বসছে। বাহ, সবাই দারুন দারুন, মানে তোমাদের জন্য খুব ভালো লাগতেছে। আমারও আরো ক্লাস নেওয়ার, আমি ভাবছিলাম 30 মিনিট ক্লাস নেবো, কিন্তু এখন আমার ইচ্ছা করতেছে আমি 2-3 ঘন্টা ক্লাস নেই। বলো তো তোমরা থাকবা কিনা 2-3 ঘন্টা ক্লাস নিলে? তাহলে দেখো, 1885 সালে কংগ্রেস দলটা হয়েছে, ঠিক আছে? কংগ্রেস নামটা কি মনে রাখবা, কংগ্রেস। এই কংগ্রেস, এটা একটা বৃহৎ স্বার্থে, এটা হিন্দু মুসলিম সবার জন্যই বৃহৎ স্বার্থে এই দলটা গঠিত হয়েছিল, ঠিক আছে? মানে ইংরেজরা চিন্তা করছে, তুমি দেখো, ইংরেজরা বুঝতে পারছে যে ভারতে যদি এমন একটা রাজনৈতিক দল গঠিত হয়ে যায়, তাইলে কিন্তু হচ্ছে কি হবে, তাইলে এই তারা একসাথে হইয়া আমাদের ইংরেজদের বিতাড়িত করে দিবে। এই জন্য তারাই তাদের আন্ডারে অ্যালান অ্যাক্টাভিয়ান হিউম, নাম তো শুনছো, সভাপতি, এই তার মাধ্যমেই এই দলটা গঠন করে তিনি সভাপতি হয় এবং হচ্ছে সাধারণ সম্পাদক এই দেশি একজন দেয়। তো এইভাবেই হচ্ছে ভারতের সবচেয়ে সর্বপ্রাচীন দল, ভারতের শুধু মনে রাখবা, ভারতের সর্বপ্রাচীন মানে সবার প্রথম যে দলটা গঠিত হয়েছে সেটার নাম হচ্ছে কংগ্রেস। কত সালে? 1885 সালে। সভাপতিকে, সাধারণ সম্পাদককে, শুধু এই কয়টা জিনিস মনে রাখবা, শেষ, আর কিচ্ছু লাগবে না। উদ্দীপকে আসবে, উদ্দীপকে কি আসবে জানো? উদ্দীপকে আসবে বাংলাদেশের একটি প্রাচীন দল। বাংলাদেশের একটি প্রাচীন দল এত সালে গঠিত হয় তাদের বৃহৎ স্বার্থ রক্ষা করার জন্য, এবং তারা এগুলা করে। তারপর তোমার বলবে যে ভারত উপমহাদেশের সবচেয়ে প্রাচীন দল কোনটা, সেটার সাথে এটা সাদৃশ্য কোথায়। তখন তুমি বলবা ভারত উপমহাদেশের সর্বপ্রাচীন দল হচ্ছে কংগ্রেস। আর এটা কিসে? এটা 1885 সালে হয়। ঠিক এটার সাথে এই মুসলিম লীগের একটা কানেকশন তোমাকে ক্রিয়েট করে দিবে ডি নাম্বার প্রশ্নে। তাহলে এই মুসলিম লীগ কবে গঠিত হয়? মুসলিম লীগ গঠিত হয় 1906 সালে। কেন গঠিত হয়? কারণ গঠিত হয় এই যে 1885 সালে কংগ্রেসটা হয়েছে,
এটাতে দেখা যায় হিন্দুদের একটা বেশি আধিপত্য, এখানে মুসলমানদের তেমন কোনো দাম ছিল না। তখন এই 1906 সালে কিছু মুসলিমরা সর্বভারতীয় বা নিখিল মুসলিম লীগ তারা গঠিত করে 1906 সালে 30 ডিসেম্বর শাহবাগে। নবাব বিকারুল আলমের সভাপতিত্বে নবাব সলিমুল্লাহ, আমাদের যে নবাব সলিমুল্লাহ আছে, তিনি এটার দায়িত্ব নিয়ে এইটা হচ্ছে মুসলিম লীগ গঠন করেন। কত সালে? 1906 সালে। তাহলে এই কংগ্রেস কত সালে গঠিত হয়? 1885। আর 1906 সালে একটা দল গঠিত হয় মুসলিম লীগ, এটা শুধু মুসলমানদের জন্য, ঠিক আছে? আর কংগ্রেস সবার জন্যই গঠিত হয়েছিল। তাহলে এই যে আমি কয়েকটা কথা বললাম, এখানে তুমি কয়েকটা এমসিকিউ শিখে গেলা এবং হচ্ছে বুঝতেই পারতেছো যে একটা উদ্দীপক জানে ফেললা। ওকে, এবার আসো আমরা আরো বিস্তারিত কখন পড়বো? আমরা আরো বিস্তারিত যখন তোমাদের জন্য কিছুদিন পরে একদম অধ্যায় ভিত্তিক ফ্রি ক্লাস পড়াবো, তখন সেখানে একদম বিস্তারিত সকল টপিক, যেমন এটা কংগ্রেস, এটা হচ্ছে তোমার স্বরাজ দল, এটা হচ্ছে তোমার এই মুসলিম লীগ, একদম ধরে ধরে 1 বাই 1 প্রত্যেকটা টপিক বিস্তারিত পড়াই দিব। এবার আসো, ভারতীয় উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল গঠিত হয় কত সালে? সেম প্রশ্ন, 1885 সালে। কোন দল? কংগ্রেস, তাই না? এটা তোমরা এখন পারবা। এইবার আমরা আসি পরবর্তী প্রশ্নে। দেখো, বঙ্গভঙ্গ, এই যে তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বঙ্গভঙ্গ কখন সংগঠিত হয়? দেখি একটু বলো তো। এটা নিয়ে তোমাদেরকে দারুণ কিছু আমি আজকে মানে তথ্য দিব, যেটা তুমি আগে কখনো হয়তো নাও শুনতে পারো বা সেভাবে হয়তো মনে নাও রাখতে পারো, কিন্তু আজকে আমি বলার পর তুমি ইনশাল্লাহ এটা সম্পর্কে আইডিয়া পাওয়া যাবা। তাহলে সবাই আনসার করে ফেলো। কি রে ভাই, তোমরা শেয়ার করতেছো না? যাও, তোমরা এত দুষ্টু কেন? তোমরা শেয়ার করতেছো না? এই যে ভাইয়া এত কষ্ট করে তোমাদের জন্য পড়াচ্ছি, এত কষ্ট করে তোমাদের জন্য এই যে এইগুলা বানাইছি, তাহলে তোমরা একটু শেয়ার করবে না? ভাইয়ার কষ্টটা একটু দাম দিবা না তোমরা? আচ্ছা, তাহলে আমরা আসি এখন 10 নাম্বারে। ওকে, তানিয়া খান সবার প্রথম অ্যান্সার দিছে 10 এর ক 1905। আফিয়া আবৃতি বলছে 10 এর ক 1905। সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার না করলে তোমার ভালো লাগবে না। শুধু এই তানিয়া, শরীফুল, তারপর হচ্ছে এই যে প্রীতি দে, উম্মেলা, এদের বারবার এদের কমেন্টই দেখতেছি। সবাই যদি দেখো, পড়াশোনা মনে রাখার 3টা ট্রিক্স আছে। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছি, মানে পরীক্ষা দেওয়ার আগে আমি যেই স্ট্র্যাটেজিটা সবসময় ফলো করতাম, আমি যখন অনলাইনে ক্লাস করতাম বা যাই করতাম, পড়াশোনা কিভাবে করতে হয় জানো? ধরো তুমি একটা টপিক পড়তেছো, আমি কি আটকে গেছি? বাহ, এত সুন্দর করে আটকাইছি। আচ্ছা দাঁড়া, এখনই আমরা ফিক্স করে ফেলবো এটা, নো টেনশন, এখনই ফিক্স করে ফেলবো। কেউ চাইও না ক্লাস থেকে, কারণ ক্লাস থেকে গেলেই মিস। ক্লাস থেকে যা তুমি কি করবা? একটু রিলস দেখবা, এটা সেটা দেখবা, তার যে ভাইয়ের ক্লাসটা করো, পরিণতি প্রথম পত্র ইনশাল্লাহ ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না। রিল দেখার অনেক টাইম পাইবা, ঠিক আছে, কিন্তু এসিসি আর ফিরে আসবে না, এডমিশন আর ফিরে আসবে না। তো কেউ যায় না, যারা চলে যাবা তাদের ভবিষ্যৎ এমন অন্ধকার হয়ে যাবে, এমন কালো হয়ে যাবে। ওকে, আমরা এখনই চলে আসতেছি, একটু ওয়েট করো, ব্যাটারিটা শেষ হয়ে গেছে। জাস্ট ওয়েট এন্ড সি। ভাইয়া শেয়ার করছি, ওকে। ভাইয়া আপনি এখন চলে গেছেন নাকি? না, আমি হচ্ছে এই যে হচ্ছে আমাদের যেহেতু আমাদের সারাদিনই ক্লাস থাকে, আমাদের এডমিশনের ক্লাস থাকে, তারপর সায়েন্স, কমার্স, আর্টস সবকিছু সারাদিন ক্লাস চলতে থাকে। এই জন্য হচ্ছে আমাদের ক্লাসের যে ক্যামেরাগুলো সারাদিনই হচ্ছে চলতেই থাকে, তো এই জন্য এগুলোর তো একটু খাওয়া দরকার, তাই না? এই জন্য এগুলার একটু চার্জ দেওয়ার ব্যবস্থা করতেছে, আর হচ্ছে অন্য একটা ব্যাটারি এখনই লাগাই দিবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তোমরা এই সময় আমাকে একটু জানাও তো, কে কোন কলেজের? আমি একটু দেখতে চাই যে আমাদের সাথে কোন কোন কলেজ, বাংলাদেশের কোন বিভাগের কোন জেলার স্টুডেন্ট আছে, একটু দেখতে চাই।
সবাই সবাই একটু আমাকে কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও সবাই। আমি হচ্ছে আমার কলেজটা যদি বলি, আমি কিন্তু হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়ছি। আদমজি ক্যান্টনমেন্ট কলেজের কেউ আসো? ঢাকা ক্যান্টনমেন্ট, আদমজি ক্যান্টনমেন্ট কলেজের বা ঢাকার আশেপাশের বা কে কোন কলেজের আসো আমাকে জানাও, আমি একটু দেখি। যেহেতু আমরা একসাথে, তোমরা যারা এসএসসি 25 তোমরা যারা একসাথে, এই তো চলে আসছে, দেখছো আমাদের নতুন ব্যাটারি আমরা পেয়ে গেছি। এখন আমরা আরো সুন্দরভাবে ক্লাসটা এনজয় করব। ওকে, তাহলে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা। আচ্ছা, কুমিল্লা আমাদের পাশেই। সব কয়টার উত্তর দিলাম, তাও আমাকে দেখেন আব্দুল্লাহ সিনহা, এই যে এখন দেখবো, কোনো সমস্যা নাই। নারিয়া কলেজ, ওকে। তারপর হচ্ছে দুবাউড়া আদর্শ গভর্নমেন্ট কলেজ, বাহ, অনেক অনেক কলেজের নাম পাচ্ছি। আচ্ছা, এবার চলো আমি একটু এটা সলভ করে দিই। বঙ্গভঙ্গ, দেখো তুমি শুধু একটু চিন্তা করো, তুমি এটাকে ভাঙ্গো, তুমি এটাকে ভাঙ্গো, বঙ্গ ভঙ্গ, তার মানে আমরা কি পাচ্ছি দেখো তো, এই যে, অর্থাৎ আমরা যদি একটা সুন্দর একটা চিত্র দিয়ে বুঝাই তাহলে আরো একটু সুন্দরভাবে বুঝবা। এই আমি একটা গোল দিলাম, ঠিক আছে, এবার কুটিস করে কেটে দিলাম। অর্থাৎ এই পুরোটা আগে কি ছিল? বাংলা প্রেসিডেন্সি বা বাংলা প্রদেশ। এই বাংলা প্রদেশটা তোমার পুরো ভারতবর্ষের সবচেয়ে বড় প্রদেশ ছিল, সবচেয়ে বড় প্রদেশ ছিল এই বাংলা প্রদেশ। তারপরে এটা হয়ে গেছে পূর্ব বাংলা, এটা হয়ে গেছে পূর্ব বাংলা, এটা হয়ে গেছে পশ্চিম বাংলা, পশ্চিম বাংলা। তাহলে তুমি দেখো, আমরা তো জানি না যে ম্যাপের সবসময় উপরেরটা হয় নর্থ মানে উত্তর, নিচেরটা হয় সাউথ মানে দক্ষিণ, এটা ওয়েস্ট, এটা ইস্ট, মানে এটা পশ্চিম, এটা পূর্ব। এটা সবসময় মনে রাখবা, কারণ কিছুদিন পরে তোমরা যখন ম্যাপ পড়তে যাবা তখন কিন্তু এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যখন তুমি হচ্ছে নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, তারপর হচ্ছে তুমি হচ্ছে আরো যেগুলা পড়বা, নর্থ কন্টিনেন্ট, সাউথ কন্টিনেন্ট, এগুলো পড়তে গেলে কিন্তু তোমার ম্যাপটা বোঝা লাগবে, কারণ এগুলো পরীক্ষা আসে। বাংলাদেশের উত্তরে কি, বাংলাদেশের দক্ষিণে কি, এগুলো আসবে। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটা? সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়, পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলা, তেঁতুলিয়া উপজেলা জায়গিরজোত বা বাংলাবান্ধা স্থান। আর বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটা? কক্সবাজার, কক্সবাজার কোন উপজেলা? টেকনাফ, টেকনাফের কোন স্থান? সেটা সেন্ট মার্টিন, বা তোমার সেন্ট মার্টিন না, এমনি হচ্ছে তোমার হচ্ছে আমরা সেরাদ্বীপ বলি, সেরাদ্বীপ না থাকলে সেন্ট মার্টিন, ঠিক আছে। তাহলে এগুলা কিন্তু আমাদের পড়া লাগবে। তাহলে এবার আসো, পশ্চিম বাংলা পূর্ব বাংলা ভাগ হয়ে যায় কত সালে? 1905 সালে, এই যে 1905 সালে। এইবার আসো, কেন হয়েছে? কারণ হয়েছে প্রশাসনিক, যে তোমার মানে এটা তো অনেক বড়। এখন এটা যদি প্রদেশটা যদি অনেক বড় হয় তাহলে শাসন করতে একটু বেশি কষ্ট হয় না? মানে অল্প লোক দিয়ে তো এত বড় জায়গা শাসন করা যায় না, তাই মানে তোমার হচ্ছে শাসন করার সুবিধার্থে এই জায়গাটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, পশ্চিম বাংলা পূর্ব বাংলা। এখন দেখো তো, আগে যখন এই পুরোটা একসাথে ছিল তখন এটা রাজধানী ছিল কোনটা? এই যে কলকাতা। কলকাতা কিন্তু 1912 সাল পর্যন্ত পুরো ভারত উপমহাদেশের রাজধানী ছিল। মানে পুরা ভারতের রাজধানী ছিল কলকাতা। এখন তো দিল্লি, পরে 1912 সালে হচ্ছে তোমার এটা 1912-13 সালের দিকে এটা দিল্লিতে নিয়ে গেছে রাজধানী, বুঝছো? তার আগে কিন্তু কলকাতা রাজধানী ছিল। তার মানে বুঝতে পারতেছো কলকাতার কত দাম। কলকাতা কিন্তু তখন তোমার হচ্ছে কলকাতা, ইংরেজরা সবাই সে কিন্তু কলকাতায়, এই যে জব চানক কলকাতা তোমার হচ্ছে কিনে, তারপর হচ্ছে এটাকে কলকাতা শহরটা গড়ে তোলে। তো আর যখন পূর্ব বাংলা, তো আমরা ভারতের এই পশ্চিম বাংলার সাথেই ছিলাম, পশ্চিমবঙ্গের সাথেই ছিলাম, মানে বাংলা প্রেসিডেন্সি ছিলাম। পরে যখন 1947 সালে ভাগ হয় তখন আমাদের যে রাজধানী কি হয়ে যায়? ঢাকা। এখন দেখো, তুমি একটু চিন্তা করো, যখন এই পূর্ব বাংলা ভাগ হয় নাই তখন পশ্চিম বাংলা ছিল, মানে কলকাতা ছিল রাজধানী, তাহলে সব সুযোগ সুবিধা, সকল মানে তোমার হচ্ছে অবকাঠামো নির্মাণ, সকল সবকিছু উন্নয়ন কোথায় হবে? কলকাতায় হবে, স্বাভাবিক না? কিন্তু যখন ভাগ হয়ে যায়, ভাগ হওয়ার পরে রাজধানী যখন ঢাকায় হয় তখন এই অঞ্চলের জন্য সকল উন্নয়ন, অবকাঠামো, স্কুল, কলেজ, হাসপাতাল সবকিছু কোথায় হবে? ঢাকায় হবে, কারণ এটা নতুন করে একটা কি রাজধানী হয়েছে, তাই না? এটাই তো হবে। তো এই পূর্ব বাংলা হওয়ার কারণে আমরা যারা বর্তমান বাংলাদেশ, আমরা অনেক খুশি হয়েছি, কারণ এটা আমাদের হওয়ার কারণে আমাদের এই অঞ্চল ছিল বন ঝোপ, যার এই জায়গায় কোনো উন্নয়ন হইতো না, কোনো অবকাঠামো নির্মাণ হইতো না, সব উন্নয়ন অবকাঠামো হইতো কোথায়?
এই পশ্চিম বাংলায়, কলকাতায়। তো কিন্তু আমরা খুশি হইলো এই পশ্চিমবঙ্গের কলকাতার যারা আছে এখানে কিন্তু হিন্দু সম্প্রদায় একটু বেশি, তোমরা তো জানো, কারণ এই জায়গাটাতে হিন্দু সম্প্রদায় একটু বেশি থাকতো। তো তারা শুধু হিন্দু সম্প্রদায় না, এই পশ্চিমবাংলার যারা আছে তারা এটাতে একটু অখুশি হয়। তারা অখুশি হইয়া তারা হচ্ছে একটা আন্দোলন করতে লাগে 1906 সালে, মানে 1905 সাল থেকে আন্দোলন করে, কিন্তু 1905 সাল থেকে একটা তারা আন্দোলন করে যেটার নাম হচ্ছে স্বদেশী আন্দোলন। নামটা মনে রাখতে হবে, স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন নামটা মনে রাখতে হবে। তাহলে স্বদেশী আন্দোলনটা কেন করছে? এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে। তারা এটাকে বলে মাতৃ অঙ্গচ্ছেদ, মানে এই এই পুরো ইয়াটা হচ্ছে, বাংলাটা হচ্ছে মা, আর অঙ্গচ্ছেদ মানে কি, এই যে ভাগ করে দিয়েছে, এই জন্য এটাকে বলে মাতৃ অঙ্গচ্ছেদ। ঠিক আছে। স্বদেশী আন্দোলন, স্বদেশী আন্দোলনের একটা বড় জিনিস ছিল বয়কট। বয়কট আন্দোলন কেন? তারা হচ্ছে দেখো, ইংরেজরা এই দেশে আসছিল কেন? ব্যবসা বাণিজ্য করতে। তারা এই জায়গা থেকে কম দামি জিনিসপত্র কিনা নিয়া সেইটাকে হচ্ছে ঘুরায় পেঁচায় একটু মনে করো যে হচ্ছে তোমার, তারা এটা হচ্ছে বাংলাদেশি মনে করে এই জায়গায় বিক্রি করবে, একটু মনে করো সুতা কিনে নেয়, তারপরে মনে করো কাপড় বিক্রি করে একটু বেশি দাম দিয়ে। তো এটাই তাদের উদ্দেশ্য ছিল। তো এখন যখন তাদের পণ্যই আর না কিনে, তাইলে কি আর তাদের এদেশে থেকে লাভ আছে? তখন এই তারা হচ্ছে হিন্দু সম্প্রদায় হচ্ছে আন্দোলনটা করে, বয়কট আন্দোলন, স্বদেশী আন্দোলন বিশেষ করে। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নিজেও এটার বিরোধী ছিলেন। তিনি এই জন্য হচ্ছে রাখি বন্ধন করেন হিন্দু মুসলমানদের সম্পৃক্ততায়। তারপর তিনি এই যে আমার ভাইয়ের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এইটাও কিন্তু তিনি এই জন্যই লেখছেন। এইটাও কিন্তু তিনি মানে এই বাংলাকে দুইটা ভাগ করার কারণেই তিনি এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই আমার যেটা আমরা জাতীয় সঙ্গীত হিসেবে নিছি, এইটা তিনি এই জন্যই লিখছিলেন। তারপরে এই যে দ্বিজেন্দ্রলাল রায়ের যে ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, এই যে গানটা, এই গানটাও কিন্তু এই জন্যই লেখা হয়েছিল। এরকম আরো অনেক কিছু আছে। তারপরে হচ্ছে তোমার তোমার হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে এই জন্য। তারপরে যে তোমরা দেখছো না ক্ষুদিরাম, তারপর হচ্ছে মাস্টারদা সূর্য সেন 1933 সালে, তারা কি জন্য, প্রীতিলতা ওয়াদ্দেদার, তারা কি জন্য আন্দোলন করছে? এগুলো কিন্তু সকল ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল। ঠিক আছে, তাহলে আমার কথা কি বুঝে গেছে? হ্যাঁ, স্বদেশী আন্দোলন। ওকে, তাইলে বঙ্গভঙ্গ কখন সংগঠিত? 1905 সালে। তারপর আসো, এটা তো আমরা বুঝলাম। তাহলে দেখো তো একটু, আমি আরেকটু দেখাই। এই দেখো 1905 সালে বঙ্গভঙ্গ, 1905 সালে বঙ্গভঙ্গ। পরে যখন দেখলো হিন্দু সম্প্রদায় এটা নিয়ে মানে তারা হচ্ছে বাংলাকে আবার একসাথে করার জন্য অনেক আন্দোলন শুরু করছে, স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন শুরু করছে, তখন 1906 সালে গিয়ে মুসলিমরা ভাবলো যে আমাদেরও তো একটা দল লাগবে, আমাদেরও তো এটার বিরুদ্ধে আন্দোলন করার জন্য একটা কিছু করা লাগবে। তখন তারা গিয়ে মুসলিম লীগ খুললো, নিখিল ভারত মুসলিম লীগ 1906 সালে। তারপর গিয়ে 1911 সালে এই বঙ্গভঙ্গ কে করছে? লর্ড কার্জন। এটা মনে রাখবা, বঙ্গভঙ্গ করছে লর্ড কার্জন। পরে বাংলাদেশ আর আসাম, এই দেখো বিডি প্লাস আসাম, এইটা হইছে একটা পূর্ববঙ্গ আসাম, আর তো একটা ছিল পশ্চিমবঙ্গ। এই দুইটার আবার দুইটা দিছে, দুইজন লর্ডকে দায়িত্ব দিছে দুইটা। তারপরে 1911 সালে কি হয়েছে? বঙ্গভঙ্গ রদ। বঙ্গভঙ্গ রদ মানে কি? বঙ্গভঙ্গ রদ মানে এই বঙ্গভঙ্গ যে করছে এটা বাতিল করে দিছে, এটা বাতিল করে দিছে। কে বাতিল করছে? বাতিল করছে হচ্ছে তোমার, যদি বলে কে রদ করেন, যদি বলে কে রদ করেন তাহলে হবে লর্ড হার্ডিঞ্জ, কারণ ওই সময় এটা দায়িত্বে ছিলেন লর্ড হার্ডিঞ্জ। করেন লর্ড কার্জন, কিন্তু রদ করেন কে? মনে রাখবা লর্ড হার্ডিঞ্জ, কারণ এগুলো পরীক্ষায় আসবে অনেক বেশি, এডমিশনে গিয়ে এগুলো আসবে। আর ঘোষণা কে দেন? ঘোষণা দেন রাজা পঞ্চম জর্জ, রাজা পঞ্চম জর্জ। দেখো তুমি শুধু আমার এই পাঁচটা, কয়টা লাইন, 1 2 3 4 5, এই পাঁচটা লাইন তুমি যদি স্ক্রিনশট দিয়ে রাখো এবং এই পাঁচটা লাইন যদি তুমি তোমার মাথায় রাখো, বঙ্গভঙ্গ নিয়ে যেই প্রশ্নই আসুক তুমি 100% অ্যান্সার করতে পারবা। এই পাঁচটা যদি তুমি সুন্দর করে একটু নীল কালি দিয়ে বা কিছু দিয়ে তুমি যদি এইভাবে সুন্দর করে উঠে দাও, টিচার তোমাকে 100 মার্কস দিবে। ঠিক আছে, কারণ এখানে তুমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো তুলে ধরতে পারছো। তাহলে দেখো একটু পাশাপাশি আবার বঙ্গভঙ্গের তুমি একটু ছবি এঁকে দিতে পারো, এই যেমন এটা বাংলা, এটা পূর্ব বাংলা, এটা পশ্চিম বাংলা, এখানে হচ্ছে ঢাকা, এখানে কলকাতা। পরে হচ্ছে বাংলাকে আবার তুমি হচ্ছে আবার দুইটা ভাগে ভাগ করতে পারো। বাংলা এই যে এটাকে শাসন করছেন, এই পূর্ব বাংলাকে শাসন করছেন এই দুইজন,
তারপর হচ্ছে মানে পূর্ব বাংলা শাসন করছে, পশ্চিম বাংলা শাসন করছে, এরকম দিয়ে দিতে পারো, তাই না? আচ্ছা এবার আমি তোমাকে বলি, এই যে রদ করছে, এই রদ করেন কে আর রদের ঘোষণা দেন কে, এটা নিয়ে এখন আমাদের মধ্যে একটা কনফিউশন আছে না? তাহলে চলো গিট্টুটা ছুড়ে দেই। দেখো রাজা পঞ্চম জর্জে তিনি কিন্তু এই উপমহাদেশের কোনো দায়িত্বে নাই, তিনি তোমার রাজা হইছে, কার রাজা হইছে? ব্রিটেন মানে ব্রিটিশ রাজা। এখন তোমরা তো জানো তখন রাজা ছিল, রানী ছিল, তখন তো রানী আছে না, তখন রাজা পঞ্চম জর্জ। তো রাজা পঞ্চম জর্জ যখন তার অভিষেক হবে, তার অভিষেক যেহেতু আমাদের ভারত উপমহাদেশ তোমার হচ্ছে তাদের আন্ডারে, মানে ইংরেজদের আন্ডারে, তো তারা আমরা আমাদেরও তো রাজা তিনি, তাই না? তো তার একটা অভিষেক অনুষ্ঠান এই ভারতের দিল্লিতে হয়েছিল। দিল্লিতে হওয়ার সময় তিনি ঘোষণা দেন যে, কারণ তার বিজনেসে লস হইতেছে, বিজনেসের উপর তো কিছু নাই ভাই, তারপরে তিনি ঘোষণা দেন ঠিক আছে আমরা আবার বাংলাকে একসাথে করে দিব। এই জন্যই ঘোষণা দিছে কে? রাজা পঞ্চম জর্জ। কিন্তু এই তো তোমার হচ্ছে এটা দায়িত্বে ছিলেন কে? দায়িত্বে ছিলেন লর্ড হার্ডিন্স। তো রদ তিনি করছেন। এবার আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। ওকে, আর হয় কত সালে? বঙ্গভঙ্গ হয় 1905 সালে, আর মুসলিম লীগ 1906 সালে। আচ্ছা, ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার, তাই তো? আচ্ছা এইবার আসো আমরা তারপরে প্রশ্নটা দেখি, যে এখানে অধ্যায়গুলো দিয়ে দিছি, তোমরা চাইলে অধ্যায় অ্যান্সার গুলো দেখে নিতে পারো। এবার আসো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? দেখো ব্রিটিশ শাসনকে প্রত্যাখ্যান করা না। কারণ কি? কারণ আমি তোমাদেরকে আগেই বলছি যে ব্রিটিশরা তো অনেক, আমরা বলি না যে এই তো ব্রিটিশ, কেন বলি? কারণ হচ্ছে এর একটু তীক্ষ্ণ বুদ্ধি থাকে, একুমেন, তীক্ষ্ণ বুদ্ধি থাকে, ঠিক আছে? তো তারা হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধির কারণে তারা চিন্তা করলো, আরে এরা যদি নিজের একটা দল গঠন করে তাহলে তো এরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করবে, এরা আমাদের প্রত্যাখ্যান করবে। এই জন্য তারা কি করছে? তারা বুঝে শুনে তারা নিজের একটা দল গঠন করে দিচ্ছে অ্যালান অ্যাক্টাভিয়ান হিউমের মাধ্যমে। তাইলে বৃহত্তর জাতীয় ঐক্য, এইটা ছিল এই ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য। স্বদেশী আন্দোলন জোরদার করার জন্য, স্বদেশী আন্দোলন হয়েছিল তো 1906 সালে, আর এই কংগ্রেস তো হয়েছিল 1885 সালে, 1885 সালে। সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা এটার জন্য না। তাহলে এটা ছিল বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য। এইটা কিন্তু তুমি যখন কংগ্রেসের কোনো কিছু উদ্দীপক পাইবা তখন তুমি এটা লিখে দিবা যে তাদের উদ্দেশ্য ছিল বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, ঠিক আছে? ওকে, আচ্ছা তারপরে আসো, বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? এটা কি এখন আমার বড় লাগবে? বলো, এটা কি আমার বড় লাগবে? আশা করি বলা লাগবে না, কারণ আমি বলে দিছি বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। ওকে, তারপরে 13 নাম্বার প্রশ্নটা, কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন? এটা তো বলে ফেলছি আমি, দেখি তোমরা একটু বলো তো তোমাদের মনে আছে কিনা। এখন দেখবো, দুবদাব দুবদাব, এখন শুধু অ্যান্সার করো। এখন খেলা হবে, এখন আমরা টি-20 খেলবো, এখন আর টেস্ট খেলার সময় নাই, এখন আমরা টি-20 খেলবো। সবাই 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 এখন আমরা টি-20 খুলবো, অ্যান্সার করো। আর একটা কথা বলে দেই, তোমরা তোমরা যেটা করতে পারো, সেটা হচ্ছে তোমরা চাইলে আমাদের একটা, তোমরা যারা 26 আছে, 26 ব্যাচ, তোমরা যারা 26 ব্যাচ আছো, তোমাদের জন্য একটা কামব্যাক কোর্স নিয়ে আসছি আমরা। অর্থাৎ তুমি যদি এখন পড়াশোনা একটু দূরে থাকো, তোমার যদি এখন ব্রেকআপ হয়ে যায়, তোমার যদি পড়াশোনায় মন না বসে, তোমার যদি অনেক ধরনের প্রবলেম থাকে, তাহলে তুমি আমাদের এই কামব্যাক কোর্সের মাধ্যমে এই যে আমাদের পরিণতি ক্লাস, আমাদের অর্থনীতি ক্লাস, ইংরেজি ক্লাস যা যা আছে এগুলো পাওয়া যাবে। সো তোমরা দ্রুত আমাদের এডুকেশন পেজে নক দিয়ে কামব্যাক কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আর এসএসসি 25 তোমাদেরকে আমরা অনেক বেশি ভালোবাসি, এই জন্য সব ফ্রিতে দিয়ে দিচ্ছি। তোমাদের জন্য আমরা ফ্রিতে অনেকগুলা ক্লাস দিব, তো তোমাদের আর কোনো কোর্স কেনার কোনো দরকার নাই, ঠিক আছে? ওকে, তা আমরা যেটা বললাম তোমরা অ্যান্সার করছো। ওকে, আব্দুল সিনহা বলছে গ, লর্ড মাউন্টব্যাটেন। আচ্ছা, জেনিয়া ফাহমিদা বলছে 12 এর, আচ্ছা 12, আমরা 13, এখন আমরা 13 চলতেছি, এখন আমরা 13তে আছি। দেখি দেখি লক্ষ্মী সোনা ভাইয়া আপুরা কি অ্যান্সার করছে? 13 এর ক, 13 এর ক, এই তো, বাহ আলহামদুলিল্লাহ, তোমরা বুঝতে পারছো কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করে? লর্ড কার্জন, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা 14 নাম্বারটা। দেখো তোমার কাছে মনে হইতে পারে ভাইয়া আপনি মাত্র 15টা অ্যান্সার 14টা প্রশ্ন সলভ করাইছেন, কিন্তু না, আমি তো পুরো একটা অধ্যায়ের বিস্তারিত সব বলে ফেলছি, মানে মোটামুটি যা গুরুত্বপূর্ণ। দেখো ব্রিটিশদের ভাগ করো শাসন করো, এই যে এইটা তোমাদের আসতে পারে খ নাম্বার। তোমাদের খ নাম্বার প্রশ্নে বলবে যে ভাগ করো শাসন করো নীতি বলতে কি বুঝায়, 100% এই প্রশ্নটা পাবা, সেটা যে কোনো পরীক্ষায় হোক।
যে কোনো একটা না একটা বোর্ডে শিওর পাবা যে ভাগ করো শাসন করো নীতি এটা বলতে কি বুঝায়। তখন তুমি শুধু দুইটা জিনিস মনে রাখবা, যে ভাগ করে শাসন করার নীতি এটা কে করছে আর এটা কি বুঝায়, তাইলেই হবে। দেখি সব অ্যান্সার করে ফেলো। ভাগ করো শাসন করো নীতি 14 নাম্বার। দেখি সবাই অ্যান্সার করো। ওকে, আচ্ছা সবাই বলছে, সানজিদ রহমান বলছে 14 ডি, মাইশা মুবাশিরা বলছে 14 ডি। ওকে, সানজিদ রহমান ওকে। এই যে দেখো তোমরা, আমি তোমাদেরকে একটা ট্রিক শিখিয়ে দেই। ধরো এই প্রশ্নটা খ নাম্বারে আসছে যে ভাগ করো শাসন করো নীতি, বা ইংলিশে আসতে পারে ডিভাইড এন্ড রুল। ডিভাইড এন্ড রুল বলতে কি বুঝায়, এইভাবে আসবে না? তো তুমি কিভাবে লিখবা? তুমি লিখবা খ। আমি যেভাবে লিখে ভালো মার্ক পাইছিলাম, খ। তো তুমি প্রথমে একটা লাইন লিখবা যে ভাগ করো শাসন করো নীতি, এই নীতিটি ইংরেজদের দ্বারা পরিচালিত ছিল। ইংরেজদের, কাদের দ্বারা? ইংরেজদের দ্বারা। ইংরেজ দ্বারা ছিল, তাদের দ্বারা পরিচালিত ছিল। এটা তুমি যখন লিখবা ভাগ করো শাসন করো নীতি, প্রথমে এক লাইন লিখবা, মানে এক সেন্টেন্স বা একটা বাক্য লিখবা। এইটা লিখলে তোমাকে এক দিতে বাধ্য হবে, ঠিক আছে? তারপরে তুমি একটা লাইন গ্যাপ দিবা, একটা লাইন গ্যাপ দিয়ে তারপর তুমি লেখা শুরু করবা ভাগ করো শাসন করো নীতি, এই নীতির মাধ্যমে ইংরেজরা হিন্দু এবং মুসলিমদেরকে ভাগ করার মাধ্যমে, কূটকৌশলের মাধ্যমে তারা হচ্ছে তাদের যে ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করার চিন্তা, কূটকৌশল করছিল। মানে তাদের কূটকৌশল ছিল এইটা, যে ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা। কারণ তুমি দেখো, ওই যে একটা কথা আছে না, যে তুমি মনে করো তোমরা দুই ভাই, এই দুই ভাই যদি একসাথে থাকো, অন্য কেউ কি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তোমরা যখন আলাদা হয়ে যাবা, তখন তো একজন একজনকে চাইলে ক্ষতি করে ফেলতে পারবে। ব্যাপারটা এমন, যখন হিন্দু আর মুসলিম এক থাকবে, তখন কিন্তু এই ইংরেজরা এদের কোনোভাবে দমাইতে পারবে না, এদেরকে কোনোভাবে তোমার হচ্ছে মানে এদের সাথে পায়রা উঠবে না। কিন্তু যখন তারা আলাদা হয়ে যাবে, হিন্দু আর মুসলিম কোনো কারণে আলাদা হয়ে যাবে, তখন তো নিজেরাই মারামারি করতে করতে মরে যাবে। তখন কি আর, তখন তো তারা একজন ইংরেজদের সাথে ভালো থাকবে, আরেকজন খারাপ হবে, বা দুইজন আলাদা হয়ে যাবে, তখন ইংরেজদের শাসন করতে সুবিধা হবে না। এই জন্যই তারা এই ডিভাইড এন্ড রুল নীতিটা প্রয়োগ করতো। তারা হিন্দু মুসলিমদের মধ্যে সংঘর্ষ লাগাইতো, তারা হিন্দু মুসলিমদের সাথে একজনকে কাছে রাখতো, আরেকজনকে দূরে সরে রাখতো। এরকম করে করে তারা হচ্ছে ভাগ করে শাসন করে নীতির মাধ্যমে তাদের ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করছিল। এটা তুমি বইয়ের ভাষায় আর একটু সুন্দর করে লিখবা। তাহলে আমি যেভাবে বললাম যে একটা লাইনের মাধ্যমে প্রথমে তুমি এটা লিখবা, তারপরে তুমি হাইয়েস্ট 4টা লাইন তুমি লিখবা। খতে একটা খয়ের জন্য তুমি 5 লাইনের বেশি লেখার দরকার নাই। প্রথমে জ্ঞানমূলক অ্যান্সারটা দিবা, এটার জন্য তোমাকে 1 দিবে, আর তারপরে 4 লাইন লিখবা। আর আমি একটা ক্লাসে তোমাদেরকে সৃজনশীল কিভাবে স্মার্টলি ওয়েতে লেখা যায় এবং কিভাবে লিখলে তোমাকে 10-এ সর্বনিম্ন 9 দিতে বাধ্য হবে যদি তোমার সকল ইনফরমেশন কারেক্ট থাকে, সেটা আমি একটা ট্রিক শিখিয়ে দিব, ঠিক আছে? ওকে, তারপরে আসো 15 নাম্বার প্রশ্ন, এবং আমরা তাহলে আজকে এখানেই শেষ করি, বা 20টা প্রশ্ন সলভ করে দিব, তারপরে আর বেশি আজকে আর পড়াবো না, ঠিক আছে? আসো, সর্বভারতীয় মুসলিম লীগ কবে গঠিত হয়েছে? এটা অলরেডি আমরা পড়ে ফেলছি, এটা 1906 সালে। তো এটা আমরা স্কিপ করতেছি। 16 নাম্বার, কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল? এটাও আমি তোমাদেরকে অলরেডি পড়ে ফেলছি, নবাব বিকারুল মুলক। আর এই নবাব স্যার সলিমুল্লাহ অনেক বেশি অবদান রাখছে এটাতে, ঠিক আছে? আর লর্ড কার্জন তো একজন মানে ইংরেজদের একজন লর্ড ছিল। তারপরে 1935 সালে ভারত শাসন আইনে নতুন কয়টি প্রদেশ সৃষ্টি হয়? নতুন দুইটি প্রদেশ সৃষ্টি হয়, ঠিক আছে? তো এটা নিয়ে আর আমি কথা না বলি, এটা শুধু মনে রাখবা 2টা প্রদেশ, ঠিক আছে? 18 নাম্বার, 1935 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য কোনটা ছিল? এটা আনসার করো, এটা খুব গুরুত্বপূর্ণ। 1935 সালে, যদিও 35 সালে ভারত শাসন আইন নিয়ে উদ্দীপক আসবে না, কিন্তু এমসিকিউ আসতে পারে।
18 নাম্বারটা অ্যান্সার করো। 1935 সালে ভারত শাসন আইন। 18 18। ওকে, মোহাম্মদ শরীফ বলছে 18 এর ডি প্রদেশে দ্বৈত শাসন। সঞ্জিত বলছে 18 এর যুক্তরাষ্ট্রীয় সরকার। এমএসটি তানি এখন বলছে 17 এর খ। আচ্ছা, এখানে তোমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়েছে, যাই হোক এখানে এটা যুক্তরাষ্ট্রীয় সরকার। আজকে আমি এটা বিস্তারিত দেখাইলাম না, অন্য যেদিন আমি হচ্ছে এটা বিস্তারিত একটা এই অধ্যায়টা পুরোটা পড়াবো, সেদিন তোমাদের এটা নিয়ে এই ভারত শাসন নিয়ে বিস্তারিত পড়াবো। তবে এটা যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকার কেমন? যুক্তরাষ্ট্রীয় সরকারের যে তোমার হচ্ছে তারা যেভাবে দেশ চালায় সেভাবে দেশ চালানোর একটা নিয়ম আর কি, ফেডারেল। তো সেটা নিয়ে আমি পরে কথা বলবো একদিন ইনশাল্লাহ। বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিল? এটা আমি বলছি, বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় ছিল লর্ড কার্জন। আর বঙ্গভঙ্গ যখন রদ হয় তখন ছিলেন লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ, এটা মনে রাখবা, লর্ড হার্ডিঞ্জ। ঠিক আছে, ওকে। তারপর 20 নাম্বার, 1937 সালে প্রাদেশিক, এটা আমাদের শেষ কোশ্চেন আজকে। 1937 সালে প্রাদেশিক নির্বাচনের পর অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন কে? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অবিভক্ত বাংলা, অবিভক্ত মানে কি? অবিভক্ত মানে হচ্ছে এই যে মানে পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ দুটো একসাথে ছিল যখন 1937 সালে প্রাদেশিক নির্বাচনের পর। ওকে, সবাই অ্যান্সার করো। 20 নাম্বার সবাই অ্যান্সার করে ফেলো, লক্ষ্মী ভাইয়াপুরা। সবার আগে অ্যান্সার করছে জেনিয়া ফাহমিদা বলছে 20 এর ডি, একে ফজলুল হক। তানিয়া খান বলছে 19 এর গ। আচ্ছা, 19 টা আমরা এখন নাই। ওকে, ফাতেমা সুলতানা রিপা বলছে 20 এর এ, খাজা নাজিমুদ্দিন। ওকে, তারপরে সঞ্জিদ রহমান বলছে ডি, একে ফজলুল হক। মালেহা 20 এর ডি। আব্দুল্লাহ সিনহা 20 এর ডি। মোহাম্মদ শরীফ 20 এর এ। সঞ্জিদ বলছে 19 এর ডি। আচ্ছা, আমরা এখন 20 এ আছি। ওকে, দারুন। তাহলে আমি আর এটা নিয়ে না বলি, 1937 সাল তোমরা জানো 1935 সালে একটা ভারত শাসন আইন হয়েছে। সেই অনুযায়ী উপমহাদেশের প্রথম নির্বাচন, প্রথম প্রাদেশিক নির্বাচন অবিভক্ত বাংলা, এবং এটার প্রথম মুখ্যমন্ত্রী হয় একে ফজলুল হক। দেখো, এই যে তোমরা মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী পার্থক্যটা কি তোমরা বুঝো? মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর পার্থক্যটা, বাংলাদেশে কি কোনো মুখ্যমন্ত্রীর পদ আছে? আমার বলো তো। নাই। কেন নাই? কারণ বাংলাদেশ তোমার এক কেন্দ্রিক সরকার। এই যে যুক্তরাষ্ট্রীয় সরকার যেটা আছে না, যুক্তরাষ্ট্রীয় সরকার হচ্ছে তোমার মানে হচ্ছে তোমার দ্বিকেন্দ্রিক সরকার। ঠিক আছে, আর আমরা কিন্তু এক কেন্দ্রিক সরকার। কিভাবে? তুমি দেখো, বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে বাংলাদেশ পুরাটা, এটার আলাদা কোনো প্রদেশ নাই, এটা পুরাটা একসাথে। যদিও এখন বলতেছে প্রদেশ করবে, কোনগুলা নিয়ে? রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, এইভাবে হচ্ছে প্রদেশ করবে। যাই হোক, ওইটা আসলে হবে না, লং লাস্টিং করবে না। প্রধানমন্ত্রী কখন হয় জানো? পুরো দেশের যেই সরকার প্রধান, পুরো দেশের যেই সরকার প্রধান তাকে বলা হয় প্রধানমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীকে জানো? যেমন তুমি দেখো ভারতে 28টা অঙ্গরাজ্য, পুরো ভারতের প্রধানমন্ত্রীকে, পুরো ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে? মমতা ব্যানার্জি। তাইলে এই হচ্ছে মমতা, মানে পশ্চিমবঙ্গের সরকারের যে প্রধান সে হচ্ছে মুখ্যমন্ত্রী, আর পুরো ভারতের যে প্রধান সে হচ্ছে প্রধানমন্ত্রী। বুঝতে পারছো? এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর পার্থক্য। আর এই যে 1937 সালে প্রাদেশিক নির্বাচনের পর অবিভক্ত বাংলার মানে পশ্চিমবাংলা পূর্ব বাংলা দুইটারই মুখ্যমন্ত্রী হয়েছে প্রথম। 3 জন হয়েছিল বাংলা। দেখো, প্রথম হয় একে ফজলুল হক। ফজলুল হক ছিল বাংলার বাঘ, তাকে নিয়ে আমি একটা ক্লাসে কথা বলবো তোমাদের তৃতীয় অধ্যায়ে গিয়ে, রাজনৈতিক ব্যক্তিত্ব। দ্বিতীয় ছিল খাজা নাজিমুদ্দিন, তিনিও বাংলাদেশের। তিনিও কিন্তু বাংলাদেশের। দেখো, যদিও তিনি পরবর্তীতে খাজা নাজিমুদ্দিন পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিল এবং তিনি বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছিল ভাষা আন্দোলনের পর থেকে। তৃতীয় কে ছিল? তৃতীয় ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তারই মৃত্যুবার্ষিকীতে শেখ মুজিবুর রহমান গিয়ে বাংলাদেশের নামকরণ করছিল, 5 ডিসেম্বরে বাংলাদেশ নামটা করছিল। ঠিক আছে, তো এই 3 জন ব্যক্তি আসবে। যে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রীকে
একে ফজলুল হক। দ্বিতীয় মুখ্যমন্ত্রী কে? খাজা নাজিমউদ্দিন। তৃতীয় মুখ্যমন্ত্রী কে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যাকে বলা হয় তোমার হচ্ছে গণতন্ত্রের প্রাণ পুরুষ বা গণতন্ত্র নিয়ে আর কি বলা হয়। তো যাই হোক, এটা নিয়ে এখন আমি যেটা বললাম, এই তিনজনের কবর কিন্তু একসাথে, তোমরা জানো এই তিনজনের কবর একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের পাশে, তিন নেতার মাজার। তোমরা গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের পাশে দেখবা তিন নেতার মাজার এই একসাথে, একে ফজলুল হক, খাজা নাজিমউদ্দিন, তিনজনই ছিল হেভি ওয়েট নেতা, যারা বাংলাদেশ মানে লাহোর প্রস্তাব কিন্তু করছে। তারপর হোসেন শহীদ সোহরাওয়ার্দী যিনি আওয়ামী লীগের একসময় সভাপতি ছিল। সো তারা তিনজনই হেভিওয়েট প্রার্থী, এবং খাজা নাজিমউদ্দিন যিনি পাকিস্তানের ছিল, প্রধানমন্ত্রী ছিল। তাহলে তিনজনই কিন্তু হেভিওয়েট নেতা, ঠিক আছে। ওকে, তাহলে এদের নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে অ্যান্সার করব। আচ্ছা, তাহলে ওকে রিয়ান, হ্যাঁ রিয়ান বা রায়ান, হ্যাঁ পড়তে বসছে, তুমি এখনো পড়তে বসো। আমাদের ক্লাস এখন শেষ, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরো দারুণ দারুণ কিছু তোমাদের পড়াবো, পুরো একটা টপিক পড়া দেবো। আজকে তো শুধু এমসিকিউ সলভ করাইছি, আমাদের পরবর্তী ক্লাসগুলো অনেক বড় হবে, আরো বেশি সুন্দর হবে। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করতেছি। তোমরা যারা আমাদের পেজে আইএডুকেশন পেজে সব সময় চোখ রাখবা, যখনই দেখবা জুবায়ের ভাইয়া পরিণতি ক্লাস নিবে, সাথে সাথে মাথায় সেট করে রাখবা যে আজকে এতটা বাজে ভাইয়ার ক্লাস আছে, আমি এই সময় যা ভাইয়ার ক্লাসটা করে ফেলবো, শেষ, ঠিক আছে। ওকে, ইনশাল্লাহ এতটুকু কথা দিব, যারা আমার পরিণতি ক্লাসটা করবা তোমরা এ প্লাস ইনশাল্লাহ পাবা, যদি আমার পুরো সব কথা তোমরা মেনে চলো তাহলে এ প্লাস পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, আর শুধু এ প্লাসই না, আমাদের টার্গেট এ প্লাস প্লাস ডিউ, শুধু এ প্লাসই না, এ প্লাসও আমরা পাবো, ঢাবিতেও চান্স পাবো, এবং ঢাবির 1 থেকে 100 এর মধ্যে থাকবো, এইভাবে আমি তোমাদেরকে পড়াবো, ঠিক আছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যারা ক্লাসটা করে উপকৃত হইছ, ইনশাল্লাহ নেক্সট টাইম ক্লাসে চলে আসবা, আর তোমাদের বন্ধু, তোমাদের প্রিয়তম সবাইকে জানাই দিবা, যাতে জুবায়ের ভাই ক্লাসে জয়েন হয়ে যায় নেক্সট ক্লাসে। ইনশাল্লাহ সবাই মিলে আমরা ভালো কিছু করবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।